হোসেন, আমার বাড়ি চিটাগং। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আছে আমার দুইটা বড় ভাই। আমরা টোটাল 3 ভাই। আমি সবার ছোট, আর আমার বড় দুইটা ভাইয়া আছে। আমার বড় ভাইয়া একটা ব্যাংকে চাকরি করে, আর আমার মেজো ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর আমার আব্বা ট্রান্সপোর্টের ব্যবসা করে। আমাদের নিজস্ব কিছু গাড়ি আছে। আমাদের পরিবারটা একটা উচ্ছ্বসিত পরিবার। আমার বড় ভাইয়া বিয়ে করেছে, মেজো ভাইয়া বিয়ে করেনি। আমাদের সংসারটা অনেক সুখী একটা সংসার। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন কিছুই নেই। ছোটবেলা থেকে আমি খুব আদর আর ভালোবাসা নিয়ে বড় হই। বাবা আর বড় ভাইদের ভালোবাসা আমি খুব সুন্দরভাবে আমার জীবনটাকে লিড করি। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি চিটংয়ের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো ছিলাম। এসএসসিতে আমি অনেক ভালো রেজাল্ট করি। আমাদের বাড়ি হচ্ছে চিটংয়ের শহরের থেকে একটু বাইরে, গ্রামের দিকে, কিন্তু আমি হচ্ছে শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করি। এইভাবে আমার দিনগুলো কাটতেছিল। বাড়িতে আসলে আমার বাবা মা, তারপর ভাবি, দেন হচ্ছে ওরা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আর আমি যেহেতু শুধুমাত্র পড়াশোনা করি আমাদের পরিবারে, সুতরাং সবার দৃষ্টি আমার দিকে। আমি কোথায় থাকি, কী করি, ঠিকমতো পড়াশোনা করি কি না, মানে পরিবারের প্রত্যেকটা মানুষ আমার প্রতি অনেক বেশি অ্যাটেনশন। এভাবে যেতে যেতে আমি একদিন আমাদের বাড়িতে যাই। আমার কলেজ হচ্ছে ছুটি হয়। আমার ছুটি বলতে একটা ভ্যাকেশন 1.5 মাসের জন্য। 1.5 মাসের জন্য পরীক্ষার পর ছুটি হয়। এরপর আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের গ্রামের পরে একটা গ্রামের পরে আরেকটা গ্রাম, ওই গ্রামে হচ্ছে একজন কবিরাজ থাকে। উনি একজন কবিরাজ এবং উনি খুব নামকরা কবিরাজ। আমাদের বিভিন্ন জায়গা থেকে, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ওনার কাছে আসে পানি পড়া, তাবিজ, তারপরে এই ধরনের জিনিসগুলো নেওয়ার জন্য। উনি অনেক নামী মানুষ, মানে গোটা বাংলাদেশের মানুষ ওনাকে এক নামে চিনে। যাই হোক, এরপর আমার মা একদিন আমাকে বলতেছিল যে আমার ভাবির নাকি মানে ভীষণ পেট ব্যথা, মানে ভাবির বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা হবে। তো এই মানে ভাবি প্রচুর পরিমাণ পেট ব্যথা, মানে এত পেট ব্যথা, ভাবি পেট ব্যথার জন্য কোনো কাজ করতে পারে না। মা অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে, কোনো কাজ হয় না। তখন মা আমাকে বলতেছে যে অমুক ফকিরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আয়। আমি বলতেছি যে মা, আমি তো ওইখানে আসলে কখনো যাইনি, বা আমি আসলে ফকির, তারপরে কবিরাজ, এগুলোতে ট্রাস্ট করি না। আমাকে বললাম যে মা, এগুলো আমার বিশ্বাস হয় না, শুধু এগুলো করে কোনো লাভ নেই। আমরা ভাবিকে আরও প্রয়োজন আমরা ঢাকা নিয়ে ভালো ডাক্তার দেখাবো। তো আমরা বলতেছে যে চিটংয়ে এমন কোনো ডাক্তার বাদ লাগলো না, আর ঢাকাতে নিলে বুঝে ভালো হবে। তো ঠিক আছে, কবিরাজ উনি খারাপ মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অ্যান্ড উনি একজন কোরআনের হাফেজ, উনি খারাপ হবে না, তুই ওনার কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আয়। তবে মা খুব জোরাজোরি যখন করে, তখন আমার আমাদের বাড়িতে একটা ছেলে আছে, আমার বন্ধু না, মানে ছোটো ভাইয়ের মতো, যার নাম হচ্ছে ফারুক। আমি ফারুকের সাথে করে নিয়ে ওই কবিরাজের বাড়িতে যাই। আমার হুন্ডা থাকে, আমি হুন্ডা করেই যাই। তো কবিরাজের বাড়িতে যাওয়ার পর দেখতেছি যে কবিরাজ বাড়িতে নাই। তো কবিরাজ বাড়িতে নাই, কবিরাজের যারা হচ্ছে ওখানে আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কবিরাজ কোথায়। তারা আমার বলতেছে কবিরাজ নাকি কোন জিন ছাড়ানোর জন্য কোন বাড়িতে গেছে, মানে কোন মহিলাকে জিনে ধরছে, ওই জিন ছাড়ানোর জন্য গেছে। তাই আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তো কবিরাজ কখন আসবে? আমাকে বলেছে 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তা আমি আমার ফারুককে বলতেছিলাম যে কিরে ফারুক, আমরা কি চলে যাবো নাকি কি করব? ফারুক আমার বলতেছে যে ভাই, বাড়িতে গিয়ে কি করবেন, জায়গাটা অনেক সুন্দর, একটা কাজ করে আমরা এখানে কিছুটা সময় কাটাই। আমি বললাম যে আসলেই ঠিক, কবিরাজের বাড়িটা ছিল এরকম যে একেবারে খোলামেলা একটা বাড়ি। বাড়ির পাশে হচ্ছে একটা ছোট্ট নদীর মতো ছিল, অ্যান্ড সব কিছু মিলিয়ে বাড়িটা অসম্ভব সুন্দর। একদম মেইন রাস্তা থেকে 2 পাশে হচ্ছে নারিকেলের গাছ আছে, তারপর সুপারি গাছ আছে, অ্যান্ড সুপারি নারিকেল গাছের মধ্যে দিয়ে রাস্তাটা বানাইছে। ওনার বাড়িতে যাওয়ার পরে, ওনার বাড়িতে যখন যাওয়া হয়, অ্যান্ড সামনে একটা গেট আছে, গেটটাও ফুল দিয়ে এত সুন্দর করে মোড়ানো, এত সুন্দর লাগে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, আমি যখন বাড়িতে যাই, তো আমাকে এই কথাগুলো বলে, তার আমি ফারুককে বলতেছি তাহলে চল আমরা হচ্ছে বাড়ির পিছনে যে নদীটা আছে, ওই নদীর ঘাটে গিয়ে বসি। এরপর আমরা কি করি, ওইখানে গিয়ে বসি, অ্যান্ড খুব সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল পরিবেশটা, আমি বলে বুঝাতে পারবো না। তখন সময়টা ছিল বিকালের দিকে 5টার মতো, অ্যান্ড বাতাস বইতেছিল, অসম্ভব ভালো লাগতেছিল। আর আমি ফারুককে বলতেছিলাম যে ওইখানে অনেক বেশি বক দেখা যাচ্ছিল, বক পাখি। তো আমার ফারুক কিন্তু আবার বক ধরতে খুব পছন্দ করে।
তাই আমি ফারুককে বললাম যে তো ওর বক ধরার কিন্তু একটা মেশিন আছে, মানে এটা লাইক যারা গ্রামের মানুষ তারা জানবেন, মানে এক ধরনের হচ্ছে এটা টি এর মতো করে বানানো হয়। এইটার মাথার ভিতরে মানে হচ্ছে রাখা হয়, মানে ছোট কোনো মাছ মানে বড়শির মধ্যে রাখা হয়। রাখার পরে যখন মানে বক পাখিটা হাঁটাচলা করে তখন ওই মাছটা যখন বক পাখিটা ধরে মানে খেয়ে ফেলে তখন ওই মানে সাথে বড়শিটা সহ তার পেটে চলে যায়। এভাবে হচ্ছে মানে ও বক পাখি ধরে। তাই আমি তারা বললাম যে তুই যদি বক ধরার জন্য তোর মেশিনটা নিয়ে আসতি তাহলে বক পাখি ধরতে পারতাম। আমার বল আচ্ছা ঠিক আছে ভাই, আনি নিতে কি হয়েছে, অন্য একটা সময় এখানে আইনা ঠিকই আমি বক পাখি ধরবো। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমি পিছনের দিকে তাকিয়ে দেখতেছি যে একটা মেয়ে মানে হাইটে আসতেছে, মানে এমনভাবে মানে ওই ওখানে কিন্তু ঘাটের মধ্যে প্রচণ্ড বাতাস ছিল, আর মেয়েটা অনেক ঢোলা ড্রেস পরে। ঢোলা ড্রেস পরার কারণে মানে ড্রেসটা অনেকটা ঢোলা ঢালা ছিল, মানে বাতাসের সাথে তার চুল এবং ড্রেসটা মানে একদিকে যেন নিয়ে যাচ্ছে, এত ভালো লাগতেছিল। আমি বললাম কি রে, মানে এখন মানে মানে আমি ফারুককে বলতেছিলাম কি রে ফারুক, এটা কি পরীর রাজ্য নাকি? আমাকে বলেছে কেন ভাই? আমি বললাম যে দেখ একটা পরী আসতেছে। তখন কি করে মেয়েটার দিকে তাকায় বলতেছে যে ভাই মেয়েটা তো অনেক সুন্দর, মানে দূর থেকে আসলে তার চেহারাটা অতটা বোঝা যায় না, বাট মনে হয় যে অনেকটা লম্বা, তারপরে চেহারাটা অনেক সুন্দর মনে হচ্ছে, একদম ফর্সা দেখা যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে মেয়েটা প্রায় আমাদের কাছাকাছি আসে। কাছাকাছি আসার পরে আমাদের থেকে একটু ক্রস করে মেয়েটা পাশে দিয়ে একটা ঘাট আছে, মানে ছোট ঘাটের মতো, ওখানে গিয়ে বসার পরে বসে থাকে। অ্যান্ড আমি তখন ফারুককে বলি কী ব্যাপার, মানে ওইখানে বসে আছে মেয়ে, মানে ব্যাপারটা কি? তখন ফারুক আমার বলতেছে যে ভাই বুঝতে পারতেছি না। তো এই ব্যাপারটা একটু জংলার মতো আর কি, একটু জঙ্গল টাইপের, ওরকম হচ্ছে মানে মানে অতটা খোলামেলা না। মেয়েটা যেখানে বসছিল, আমরা যেখানে বসছিলাম এটা খুবই ফ্রেশ মানে খোলামেলা একটা জায়গা, বাট ওই জায়গাটা একটু জংলা টাইপের। তো আমি ওখানে বসে আছি, মেয়েটার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হয় একেবারে নির্ঘাত কোনো পরী। এটা যে মানুষ মানে কেউ বিশ্বাসই করবে না, আমি নিশ্চিত করে বলতে পারছি এটা কোনো একটা পরী হবে। এত সুন্দর ছিল, এত ভালো লাগতেছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, কথা বলতে বলতে একটা পর্যায়ে ফারুক আমি দেখতেছি যে পিছন থেকে আরেকটা মহিলা আর একটা মহিলা একটা ছোট ছেলে দৌড়ে আসতেছে। তো একটু দৌড়ে আসতেছে, আমি বললাম যে কী ব্যাপার? আমি ওখানে দাঁড়ানোর পরে মহিলাটা আমাদের কাছাকাছি আসার পর আমি সালাম দিই, আসসালামু আলাইকুম আন্টি। পরে বলতেছে বাবা এখানে কি কোনো একটা মেয়েকে দেখছিলা? আমি বললাম যে হ্যাঁ একটা মেয়েকে তো দেখছিলাম, মেয়েটা তো ওইখানে ঘাটে গিয়ে বসে আছে। তখন উনি বলতেছে কি বলো? আমি বললাম হ্যাঁ ওই যে ঘাটে গিয়ে বসে আছে। তখন উনি দৌড়ে গিয়ে মেয়েটাকে ওইখান থেকে নিয়ে আসে, অ্যান্ড এমনভাবে নিয়ে যায় যেন মেয়েটা ছোটো বাচ্চা, মানে টানা হেঁচড়া করে নিতেছে। আমি তখন ফারুককে বললাম যে ফারুক ব্যাপারটা কি আমার বলতো। তো ফারুক বলতেছে ভাই মনে হয় মেয়েটা অসুস্থ। আমি বললাম কি বলিস, এত সুন্দর একটা মেয়ে, এত ভালো লাগে দেখতে, এত মসৃণ চেহারা, এত কিউট টাইপের একটা মেয়ে অসুস্থ। আমাকে বলেছে ভাই অসুস্থ না হলে কি আর কেউ কবিরাজের বাড়ি আসে? আমি তাহলে বললাম যে তুই কীভাবে বুঝলি যে মেয়েটা কবিরাজের বাড়ি আসছে? ফারুক আমার বলতেছে ভাই নির্ঘাত কবিরাজের বাড়িতে আসছে, কারণ কবিরাজের বাড়িতে না আসলে এরকম মেয়ে এদিকে আসতো না। আর এই মহিলাটাকে আমি চিনি না, এনাদের গায়ে দেখেছো মানে কাপড় চোপড়গুলো একদম নতুন কাপড় চোপড়। গ্রামের বাড়িতে নিজেদের বাড়িতে কেউ কি নতুন কাপড় চোপড় পরে ঘুরে? তখন আমার কাছে মনে হলো যে হয়তো হতে পারে তারা হয়তো অন্য কোথাও থেকে আসছে কবিরাজের বাড়িতে। তো দেখতে আমি ফারুককে বললাম যে দেখ কবিরাজ হয়তো চলে আসছে, চল আমরা কবিরাজের বাড়িতে যাই। এরপর কবিরাজের বাড়িতে আসার পর দেখি কবিরাজ এখনও আসে নাই। তোমার তখন মেজাজটা খুব খারাপ হয়ে যায়, প্রায় সুন্দর মতো হয়ে যায়। আমি ফারুককে বলতেছিলাম যে কী করা যায় একটু বলতো, চলো আমরা চলে যাই, কালকে আসি। তো ফারুক আমার বলতেছে ভাই আপনি কবিরাজকে সহজে পাইবেন না, কালকে আসলে দেখবেন যে কবিরাজ আরেক জায়গায় চলে গেছে। আর আপনার মা পানি পড়ার জন্য আপনাকে যেভাবে প্রেশার দিতেছে, পানি পড়া না নিলে মানে খালাম্মা কিন্তু আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করবে। আমি তখন বলি যে তাও ঠিক, কারণ মা তো মানে পানি পড়া নিতে হবে। তো আমি চিন্তা করলাম যে কালকে আবার আসা লাগবে, প্রয়োজনে এখানে একটু ঘন্টাখানিক বসি, বসার পর যদি কবিরাজকে পাই তাহলে তো আর খারাপ কিছু না। তো এভাবে যেতে একটা পর্যায়ে আমি দেখি যে মানে কবিরাজের বারান্দার ভিতরে একটা ছোট টুলের মতো আছে, ওই টুলের ভিতরে মেয়েটা একা বসে আছে। আর আমি ফারুক আমাকে যেটা বলেছিলাম আমার কাছে কথাটা ট্রু মনে হচ্ছে, কারণ মেয়েটা কেমন যেন একটু লাইক মানে একটু গম্ভীর টাইপের, হয় না যে অনেকের সাথে কথা বলে না, বা কেমন যেন একটু গম্ভীর টাইপের নিচের দিকে তাকায় আছে। তো আমি ফারুককে বলতেছিলাম যে ফারুক চল আমি এটার কাছে গিয়ে একটু কথা বলি। ফারুক আমরা বলতেছে যে ভাই কথা বলতে গেলে আবার কোন প্রবলেম হয়ে যায়, এই মেয়েকে দেখে মনে হয় যেন এটা একটা রুগী টাইপের মেয়ে, যদি জিনে ধরা কোনো রোগী হয়ে থাকে তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। আমি বলি তোর বেটা যা, এত সুন্দর একটা মেয়ে এটা হতেই পারে না। আমি যখন তার পাশে গিয়ে বসার পর আমি তাকে খুব সুন্দর করে জিজ্ঞেস করি, মানে প্রথমত সালাম দেওয়ার পর মেয়েটা আমার দিকে তাকে হাসে। আমি বলি কী ব্যাপার, মানে আপনি হাসতেছেন কেন? তো আমাকে বলতেছে যে এই পর্যন্ত মনে হয় না যে আমাকে কেউ এভাবে সালাম দিয়েছে, মানে খুব সুন্দর করে হেসে বলে। আমি বললাম ও আচ্ছা, তো মানে
আপনার নাম কি? তা আমাকে বলতেছে তার নাম হচ্ছে মাহি। আমাকে বলতেছে যে আমার নাম মাহি। আমি বললাম যে ও আচ্ছা, মানে আপনাদের বাড়ি কোথায়? তো বলেছে আমাদের বাড়ি চিটাগং, সরি কক্সবাজার। আমি বলি কক্সবাজার? তাই বললাম যে কক্সবাজার থেকে আপনি এখানে আসছেন? তো বলে হ্যাঁ এখানে আসছে। আমি বলি কী ব্যাপার, এখানে কেন আসছেন? তো বলে যে আমার একটু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি আমি রাতের বেলায় প্রচুর পরিমাণ সাপ স্বপ্নে দেখি। আমাকে বলতেছে যে আমি প্রতি রাতে ঘুমাইতে পারি না, আমি প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি। আমার মা আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, বাট কোনো কাজ হয় না, যার জন্য মা আমাকে একটা মানে মায়ের একটা পরিচিত লোকের কাছে খবর পেয়েছে কবিরাজটা নাকি অনেক ভালো, যার জন্য মা আমাকে এখানে নিয়ে আসছে। আমি তখন বললাম যে তো আপনারা কখন আসছেন? তো বলে আপনি আসার কিছুক্ষণ আগে আমরা আসছি, আর আপনি যেরকম কবিরাজের জন্য বসে আছেন আমরাও কবিরাজের জন্য বসে আছি। আমি তখন তারা বলতেছি কিন্তু একটা ব্যাপার আমার কাছে অনেক বেশি মানে কেমন জানি মনে হচ্ছে। তো বলে কোন ব্যাপারটা? আমি বললাম যে আপনি ওইখানে নদীর ঘাটে গেলেন, বাট ঘাটে যাওয়ার পরে আপনার মা আপনাকে দৌড়ে ওইখানে মানে ধরে নিয়ে আসলো, মনে হয় যেন আপনি খুবই ছোট বাচ্চা, খুবই অসুস্থ কোনো মানুষ। তখন মেয়েটা আমাকে বলতেছে যে আসলে কি জানেন, আমার মা আমাকে নিয়ে প্রচুর পরিমাণ টেনশন করে। আমার কোনো ভাই বোন নাই, তো এই জন্য মা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বললাম যে একটা ছোটো ছেলেকে দেখছিলাম, এইটাকে, এটা আপনার ভাই না? তো বলে যে না এটা আমার ভাই নেই, এটা আমাদের বাড়ির একটা ছেলে। আমি তখন তাকে বললাম যে আপনার মানে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে, সামনেই বলছি এত সুন্দর একটা মেয়ে, বাট আপনি প্রতি রাতে সাপ স্বপ্নে দেখেন, ব্যাপারটা আমার কাছে জানি কেমন মনে হয়। তো এটা বলেছে না ব্যাপারটা কেমন মনে হওয়ার কিছুই নেই, আমি আসলেই প্রতি রাতে সাপ স্বপ্নে দেখি। এখন কি করার, ধরেন মানে এখন আমার মা আমাকে বলতেছে যে এটা নাকি খুব খারাপ কিছু হতে পারে, অ্যান্ড এটার জন্য নাকি আমার বিয়ে শাদী হয় না। আমি তখন তাকে বলি যে আপনি কিসে পড়েন? বলে যে আমি ক্লাস 10-এ পড়ি। আমি বলি ক্লাস 10-এ পড়ে একটা আমি বিয়ের জন্য এত চিন্তা কেন করতেছেন? তো বলে যে না এমনি আমার মা বলতেছিল আর কি, এই জন্য। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে তার মা চলে আসে। তার মা আসার পর তার মা মেয়েটাকে মানে মাহি বলে ওকে ডাক দিয়ে তখন মেয়েটা চলে যায়। যাওয়ার পর আমার মেয়েটাকে এত ভালো লাগে, আমি তখন আর আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি এই মেয়ের সাথে কথাবার্তা বলবো এবং তার ফোন নাম্বার নিব, এটা হচ্ছে আমার মূল টার্গেট। তো এরকম কিছুক্ষণ পরেই কবিরাজ আসে। কবিরাজ আসার পরে আমি কবিরাজের কাছে যাচ্ছি না, ফারুক আমার বলতেছে কী ব্যাপার ভাই, পানি পড়া নেবেন না? আরে বেটা পানি পড়া তাবিজ সব কিছু নেব, একটু অপেক্ষা কর। তো অনেক মানুষ থাকে, আমি তখন সিরিয়ালে দাঁড়াই না, আমি বাইরে দাঁড়ায় থাকি। অ্যান্ড মানে যখন মেয়েটা ঢুকে, মানে মেয়েটা তার মা যখন ঢুকে, আমি তাদের পিছন থেকেই ঢুকি। তো ঢোকার পরে মেয়ের মা কবিরাজের সাথে কী কথা বলে এটা দূর থেকে আসলে বোঝা যায় না। কথা বলার পরে কবিরাজ মানে মেয়ের মায়ের হাতে একটা মানে পোটলার ভিতরে কি জানি দিয়ে দেওয়ার পরে আমি তখন মানে মেয়েটার পিছন আসি। ফারুক আমার বলতেছে ভাই আপনি পানি পড়া নেবেন না? আমি বলতেছি তুই যাতে পানি পড়া নিয়ে আমি এখানে গিয়ে দাঁড়াই। তো ওখানে গিয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে মেয়েরা তখন হচ্ছে বাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পর আমি সালাম দিলাম। আমি সালাম দিয়ে বলছেন আন্টি মানে আপনারা কি কক্সবাজার থেকে আসছেন? তো বলে কীভাবে তুমি বুঝলা? আমি বললাম যে না ওই যে আপনার মেয়ে মাহি একটু আগে বলছিল। তো বলে তুমি আমার মেয়ের নামও জানো? আমি বলি না মানে নাম জানি তো ঠিক আছে, কিন্তু কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার মেয়েটার কথাবার্তা শুনলাম যে তার এই প্রবলেম, শোনার পর আমার খুবই খারাপ লাগছে। তো বলে যে মানে আমাকে বলতেছে যে তাই নাকি? আমি বললাম বিশ্বাস করে আমার প্রচণ্ড রকম খারাপ লাগছে, মেয়েটা এত ভালো, আল্লাহ তাকে কীভাবে এই রোগটা দিয়ে দিল। তো মেয়ের মাও খুব মন খারাপ করতে করতে বলে যে মানে আল্লাহ জানে যে কী হয়েছে। এরকম করে কথা বলতে বলতে একটা পর্যায়ে মানে মাহি ভূমি করতে থাকে, মানে প্রচুর পরিমাণ ভূমি করতে থাকে। অ্যান্ড ভূমি করতে করতে একদম শুয়ে গেছে, কোনো রকম কথাবার্তা বলতে পারে না, চোখ টোক টানা দিয়ে ফেলছে। আমি তখন বলতেছিলাম কী ব্যাপার, এরকম ভূমি কেন করলো? তো কবিরাজের বাড়িতে এরকম একটা মানে বিছানার উপরে, বাট ও এমন ভূমি করে যে ওরা একদম পেট থেকে সব কিছু বেরিয়ে যায়, অ্যান্ড চোখ কোনোভাবেই মিলতে পারে না, খুবই উইক হয়ে যায়। আমি তখন মানে আমি মেয়ের মারে বলতেছি, মানে মাহির মাকে বলতেছি যে এখন কী করবেন, আপনার মেয়ে তো উঠতেই পারতেছে না, তাকে নিয়ে কীভাবে এত দূর কক্সবাজার যাবেন? তখন মহিলাটা আমাকে বলতেছে যে কী করবো বাবা, এখন তো বুঝতে পারতেছি না। আমি তারা বলি যে আন্টি আমি তো আপনার ছেলের মতো, একটা কথা বলি যদি কিছু না মনে করেন, মানে আপনি কি আমাদের বাড়িতে যাবেন? আপনি অন্তত আজকে আমাদের বাড়িতে আজকে রাতটা থেকে যান, কারণ আপনার মেয়েটা যেভাবে অসুস্থ, এভাবে অসুস্থ একটা মেয়ে নিয়ে আপনি কীভাবে যাবেন? তো আমাকে বলছে তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম আমাদের বাড়ি হচ্ছে সামনে একটা গ্রাম, এই গ্রামের পরেই আমাদের গ্রাম। তো আমাকে বলতেছে যে না বাবা আমি তো মানে উনি একটু মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যায়। তো আমি চিন্তা করি যে আসলেই ঠিক, কারণ উনি তো আমাকে আর চিনে না, এরকম অপরিচিত একটা ছেলের সাথে উনি কীভাবে বা যেতে পারে। এরপর আমি কী করি, আমার ভাবিকে ফোন দিই। ভাবিকে আমি ঘটনাগুলো খুলে বলি, ভাবিকে বলি ভাবি এই ঘটনা, এখন কী করতে পারি বলেন তো? মেয়েটাকে দেখে আমার খুব মায়া লাগছে, এখন মানে আমি তাকে একটু হেল্প করতে চাই। তো আমার ভাবি বলতেছে যে হেল্প কীভাবে করবা? ঠিক আছে বাড়িতে নিয়ে আসো। আমি বলি বাড়িতে নিয়ে আসবো, কিন্তু বাড়িতে আনাটা মানে আমি সব কিছু আসলে মানে মিলাইতে পারতেছি না যে আমি কী বলবো। একটা পর্যায়ে আমি তখন আমার ভাবি তখন আমাকে বলতেছে যে ঠিক আছে
তুমি একটা কাজ করো, তুমি ওই মহিলাটার সাথে আমাকে কথা বলাই দাও। আমি বললাম যে কথা বলবেন তো কথা। আমি তখন আমার মহিলার কাছে গিয়ে বলছি, আন্টি আপনি একটু আমার ভাবির সাথে কথা বলেন, আমার মা আছে ভাবি আছে, একটু কথা বলেন। তখন উনি কথা বলার পর আমার ভাবি ওনাকে বলে যে ঠিক আছে, আপনার মেয়েটা যেহেতু অসুস্থ, আমার দেবর বললো, আর আমরা শ্বশুর শাশুড়ি আমরা একই পরিবারে থাকি, কোনো প্রবলেম নেই, আপনি চাইলে আজকে আপনার মেয়েটার সাথে মানে আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আজকে থাকতে পারেন। আমি তখন অনেকে বলেছি এবার দেখছেন তো আমাদের পরিবার আছে, অ্যান্ড আপনি কোনো ভয় পাবেন না, আপনি আমাদের সাথে চলেন। তো মানে আসলে কবিরাজের বাড়িতে থাকার মতো কোনো স্কোপ নাই, মানে কবিরাজের বাড়িতে থাকার মতো আসলে কোনো জায়গা নাই। আর মেয়েটা এমনভাবে ভূমি করছে, সে আসলে মানে শোয়া থেকে যে উঠবে তার শরীরে কোনো রকম এনার্জি নাই। এভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বলি যে আপনি যদি আমার সাথে, তুমি এটা মানে ওনার মা আমাকে বলতেছে, মাহির মা আমাকে বলতেছে যে তুমি আমাদেরকে কীভাবে নিয়ে যাবা, তুমি তো হুন্ডা নিয়ে আসছো। আমি বলি আমি আপনি যদি যেতে চান তাহলে আমি একটা সিএনজি নিয়ে আসবো, অ্যান্ড একটা সিএনজি করে যাবেন। তখন উনি বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সিএনজি নিয়ে আসো। পরে আমি ফারুককে বলি, ফারুক একটা কাজ কর, তুই একটু সামনে যা, সামনে গিয়ে মানে হুন্ডাটা নিয়ে সামনে যা, বাজারে সিএনজি পাবি, একটা সিএনজিটা ডাক দিয়ে নিয়ে আয়। তখন ওই ফারুক কি করে হুন্ডা নিয়ে সামনে যায়, যাওয়ার পরে একটা সিএনজি ডাক দিয়ে নিয়ে আসে, অ্যান্ড ওই সিএনজি করে আমি সরাসরি মেয়েকে আর মেয়ের মাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমাদের বাড়িতে আনার পরে আমার ভাবি তো মেয়েটাকে দেখে পুরো অবাক। আমার ভাবি বলতে স্যার কী ব্যাপার, এত সুন্দর মেয়ে। বলে আমি তো ভাবির কাছে মেয়ের মানে ভাবির কাছে আমি আগেই তো সব কিছু বলছিলাম, তো আমি অতটা ডিটেলসে বলি নাই যে মেয়েটার মানে সাপের প্রবলেম আছে বা এত কিছু বলি নাই, খালি বলি যে মেয়েটা অসুস্থ, এটাই বলি। তখন আমার ভাবি আমাকে বলতে সালা এত পরীর মতো একটা মেয়ে। আসলে কিন্তু মাহি এত সুন্দর ছিল, মানে হ্যাংলা ছিল, লম্বা, এবং মানে দেখলে মনে হয় যেন অবিকল ইন্ডিয়ান নায়িকাদের মতো, মানে ওর চেহারাটা একেবারে ইন্ডিয়ান নায়িকাদের মতো, এরকম এত সুন্দর ছিল। তো তখন আমার মা বলতেছে যে এই মানুষগুলোকে কোত্থেকে নিয়ে আসলে। আমি মারে বললাম যে মা এই ঘটনা, এখন মানুষ তো মানুষের জন্য, তাই না, তারা বিপদে পড়ছে, আমি কি তাদেরকে এভাবে রেখে দিয়ে চলে আসতে পারি, যার জন্য নিয়ে আসছি, তুমি একটু অ্যাটলিস্ট আজকের রাতটা তাদের থাকার ব্যবস্থা করো। তো আমার মা রান্নাবান্না করে, আমাদের আগেরও রান্নাবান্না থাকে, এরপর মা কিছু স্পেশাল ফ্রিজ থেকে মাংস তারপর অন্য কিছু রান্নাবান্না করে, তখন মাই একটু চোখ খুলে মোটামুটি একটু সুস্থ হওয়ার পর আমি বলি যে ঠিক আছে আপনাদের এখানে বসেন, মানে ওনাদেরকে ফ্রেশ করে আমরা তখন একসাথে সবাই মিলে রাতের খাবার খাই। আমার ভাবি আর আমার মেজো ভাইয়া তখন বাড়িতে ছিল না, আমার ভাবিই ছিল। আমার ভাবি বলতেছিল যে মেয়েটা অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর মেয়ে আমার জীবন আমি দেখি নাই। আমি বলি কী ব্যাপার, তোমার পছন্দ হয়েছে, বিয়ে করাবা? তো বলে হ্যাঁ, মানে আমার মেজো ভাইকে বলে যে তোমার মেজো ভাইকে বিয়ে করাবো। আমি তখন বলি যে কেন, মেজো ভাইকে কেন করাবো, আমাকে করাবা না? তো আমার ভাবি বলতেছে যে তোমার কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি, মাত্র কলেজে পড়ো। আমি বললাম তাতে কি হয়েছে, এত সুন্দর একটা মেয়ে মেজো ভাই বিয়ে করবে, তাকে আমি সহ্য করতে পারবো? তখন ভাবি হাসতে হাসতে বলতেছে আরে গাধা, আচ্ছা ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি। এরপর আমরা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করার পরে মাহির মা তারপর ওই ছোট ছেলেটা একটা রুমের মধ্যে ঘুমায়, আমরা পাশাপাশি রুমে ঘুমাই। রাতের বেলা আমার ঘুম আসতেছে না, আমার বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। দেখতে দেখতে প্রায় রাতের 12টার কাছাকাছি বেজে যায়। তখন আমি আমার ভাবিকে ডাকি, মানে ভাবির ঘরের দরজার সামনে, মানে ঘুম আসতেছিল না, আমি পাইচালি করতেছি পুরো বাড়ির ভিতরে। তো আমি কী করি, ভাবি দরজার সামনে গিয়ে ভাবি দরজা যখন নক করি, ভাবি দরজা খোলে। আমি ভাবিকে বলি ভাবি তোমার একটা কথা বলি প্লিজ, তুমি রাগ করো না। ভাই বলে না না রাগ করবো কেন, কী ব্যাপার বলো। আমি বলি তুমি একটু যাও না, মানে মাহিকে একটু ডাইকে নিয়ে আসো। ভাবি আমার বলতেছে মেয়েটা অসুস্থ, খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতো করতে পারি নাই। আমি রাত 12টা বাজে, আর এদেরকে তো আমি চিনি না, মানে এরকম একটা মানুষকে রাত 12টা বাজে ডাকবো, ওরা কী মনে করবে বলো তো। আমি বলে ভাবি কিচ্ছু মনে করবে না, তুমি আমার লক্ষ্মীভাবে যাও না, একটু ডাইকে নিয়ে আসো। আমার ভাবি বলতেছে এটা কিন্তু ভালো দেখাইতেছে না, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না প্লিজ। আমি বলি না না ভাবি যাও না, তুমি কিচ্ছু হবে না, তুমি যাও। যখন রিকোয়েস্ট করি তখন ভাবি মানে দরজা গিয়ে নক করে। আমি তখন দূর থেকে দাঁড়ায় থাকি। আমি ভাবিকে বলে রাখি ভাবি মেয়েটা যদি আসে তাহলে তুমি তার নিয়ে মানে বাসার ছাদে চলে যাবা, তুমি ছাদে গিয়ে মেয়েটার সাথে বসবা। আমার ভাবি বলতেছে রাত 12টা বাজে এই মেয়ে আমার সাথে ছাদে যাবে। আমি বলি হয়তো যেতেও পারে, তুমি একটু বুঝিয়ে বললে যাবে প্লিজ, তুমি বইলো। এরকম করে কথা বলতে বলতে ভাবি যখন দরজা নক করতো মেয়েটা দরজা খোলে, মানে মেয়েটার মা দরজা খোলার পরে বলতেছে কি গো এত রাতের বেলায়। তো বলেছে আপনার মেয়েটাকে দেখতে আসলাম, ও কি এখন একটু সুস্থ হয়েছে নাকি এখন অসুস্থ আছে? পরে বলেছে না ও তো বসে আছে। তখন ভাবি ভিতরে যায়, আমি ওদের কথোপকথনগুলো বাইরে থেকে শুনলাম, অ্যান্ড ভিতরে যাওয়ার পরে কী কী হয় আমি জানি না। অ্যান্ড প্রায় 5-6 মিনিট পর ভাবি মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসে। আমার তখন এত ভালো লাগে, আমি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ যাক ভালো হয়েছে। এরপর ভাবি কী করে মেয়েটাকে নিয়ে আমি যেমনিভাবে বলি আমাকে ইশারা দিয়ে বাসার ছাদে চলে যায়। তো আমি পিছন ছাদে যাই, ছাদে গিয়ে আমি গিয়ে বসি। আমি ভাবিকে বলেছি কী ব্যাপার ভাবি তোমরা রাতের বেলায় ঘুমাও নাই কী করে এখানে, মানে আমি এমনভাবে একটা অভিনয় করি যাতে মেয়েটা কোনোভাবেই বুঝতে না পারে যে আমি ভাবিকে দিয়ে তাকে ওইখান থেকে আমি ঘুম থেকে ডাকে আনাইছি। এটা বলার পর ভাবি বলতেছে যে আমরা না ওই ঘুমাই না, এবার তুমি ঘুমাও নাকি কী করো। আমি বললাম যে বাড়ির মধ্যে যদি পড়ি থাকে তাহলে কি আর ঘুম আসে। তো তখন ভাবি বলতেছে যে এই গাদা এখানে আসো বসো।
আমি বসলাম, বসার পর আমি বলতেছি কী ব্যাপার মাহি, আপনার শরীর এখন ভালো? তো বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যদি না থাকতেন তাহলে আমাদের যে কী অবস্থা হতো আল্লাহই ভালো জানে। আমি বলি কেন, কী অবস্থা হতো? আমাকে বলতেছে যে না আমাদের আসলে আমরা বাড়ি হচ্ছে কক্সবাজার, আমি কীভাবে যাইতাম, আর আমার শরীর এতটা খারাপ হয়ে গেছিল আমার পক্ষে আসলে কক্সবাজার পর্যন্ত মানে ট্রাভেল করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমি তার বললাম যে আচ্ছা যাই হোক, এখন তো একটা আলহামদুলিল্লাহ রিল্যাক্স আছেন, কেন আপনার খারাপ লাগতেছে, এখন ঠিক আছেন? তো বলে হ্যাঁ। বললাম যে ঘুমান নাই যে? বলে ঘুম আসতেছিল না কেন জানি। আমি তখন বলতেছি যে মনে মনে চিন্তা করতেছি আমাদের দুজনের একই অবস্থা। এরকম করে আমি ভাবির সাথে কথা বলতেছি, এখানে বসে বসে প্রায় অনেকক্ষণ ধরে আমরা কথা বলি, 1 ঘন্টার মতো কথা বলি। কথা বলতে বলতে ভাবি তখন বলতেছে, আমি ভাবিকে বারবার ইঙ্গিত দিতেছিলাম যে যাতে মেয়েটাকে আমার ভালোবাসার কথাটা বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে ভাবি কেমন জানি ব্যাপারগুলো কি স্কিপ করে। আমি যতবার বলি যে ভাবি আমার ভালোবাসার কথা বলো বা ইশারা দিই, এবার ভাবি আমার মানে প্রেম ভালোবাসার সম্বন্ধে কোনো কথা বলে না। মেয়ে কোথায় পড়ে, মেয়ের বাবা কি করে, তারপরে বাড়ি ঘর এই সম্বন্ধে নিয়ে ভাবি সারাদিন মানে 1 ঘন্টার মতো কথা বলে। 1 ঘন্টা পরে মেয়ের মা কোত্থেকে মানে নিচ থেকে চলে আসে, আসার পর মেয়ের মা মানে মাহির মা মাহিকে ডাকতেছে, বলতেছে যে তুই অসুস্থ শরীর নিয়ে ওখানে বসে আছিস কেন, ঘরে এসে ঘুমা। এরকম করে ডাকার পরে মাহি তখন চলে যাওয়ার পর আমি ভাবির সাথে ছাদের উপর আমি বসে থাকি। আমি তখন ভাবিরে বলি যে ভাবি এটা তুমি একটা কাজ করলাম আমারে বলো। ভাবি বলে কেন, কি করলাম? আমি বললাম যে আমি তোমারে এত করে বললাম যে তুমি আমার ভালোবাসার কথা মেয়েটাকে বলো, বাট তুমি একটা বারের জন্য এই কথা বললে না। ভাবি আমার বলতেছে আরে বোকা আমি কি তোর মতো গাধা? আমি বললাম যে কেন, মানে গাধা হওয়ার কি আছে? ভাবি আমাকে বলছে একটা অসুস্থ মেয়ে আমাদের এখানে কবিরাজের বাড়িতে আসছে, কবিরাজের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে, আর আজকে প্রথমে মেয়েটার সাথে তোর পরিচয় হলো, এখনো একটা দিনও গেল না, এখন যদি আমি মেয়েটাকে বলে ফেলি যে তুই তাকে ভালোবাসিস, তাহলে মেয়েটা তোকে নিয়ে কি চিন্তা করবে একটু চিন্তা করে দেখতো। আমি তখন চিন্তা করছি হায় আল্লাহ, ভাবি তো ঠিকই বলছে, কারণ ভাবির কথা কিন্তু ঠিক আছে। এখন যদি আমি মেয়েটাকে মানে আমার পরিচয় হলো বিকেলবেলা, রাতের বেলায় যদি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলি তাহলে মেয়েটা কি মনে করবে, যার জন্য আমি আর ওই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলি না। বলে আচ্ছা ভাবি ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তুমি এটা ভালোই করছো, আসলে খারাপ করো নাই। যাই হোক যথারীতি ভাবি আর আমি নিচে নেমে এসে আমি ঘুমাই। সকালবেলা আমি ফজর নামাজ পড়ি, ফজর নামাজ পড়ার পর আমি জাস্ট অপেক্ষা করতেছি কবে মাহি ঘুম থেকে উঠবে। আসলে আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা ব্যাপার আমি বারবার বলি, আমি আমার জীবনে আমি অসংখ্য মেয়ে দেখেছি, বাট মাহির মাঝে একটা তাজ্জব চেহারা, মানে নাগিন ভাব ওর চেহারার ভিতরে। যাই হোক এভাবে যাওয়ার পরে সকালবেলা আমরা নাস্তা রেডি করি, তখন মাহির মা ওইটা মানে আমরা নাস্তা করার জন্য আসে, তখন টেবিলের উপর নাস্তা দেখে মাহির মা বলতেছে যে আল্লাহ আমি অবাক হয়ে গেলাম যে আপনারা আমাদেরকে চিনেন না জানেন না, একটা রাত আমাদেরকে থাকতে দিছেন, রাত্রেবেলায় খাইতে দিছেন, এবং সকালবেলা এই রাজকীয় নাস্তা। আমি তখন তার মানে মাহির মাকে বলতেছি যে আন্টি আপনি কিন্তু আমাদেরকে অপমান করে কথা বলতেছেন। তো বলি কেন অপমান কেন? আমি বললাম যে আরে এটা আবার এমন কি, আমরা পরিবারের মানুষগুলো আমরা সবসময় এভাবেই নাস্তা করি, তো আপনি আসছেন আজকে আপনাদের মেহমান নাস্তা করবেন, এটা আমার জন্য অনেক ভালো। তো উনি কী করে আমাদের সাথে নাস্তা করে, আর নাস্তা কমপ্লিট করার পরে তখন উনি চলে যাবে। আমি বললাম যে আপনি থাকেন, উনি বলেছেন উনি থাকবে না। তো আমার মা বলতেছে ঠিক আছে মেয়েটা যেহেতু অসুস্থ, ওনার মেয়েটা অসুস্থ, তাদের হচ্ছে দিয়ে আয়। আমি তখন কী করে আমি বলি ভাবি একটা বারের জন্য কিছু করলো না? ভাবি আমাকে বলে তুমি টেনশন করো না, অপেক্ষা করো। তো এরপরে ভাবি আমি মেয়েটার সাথে হচ্ছে আমি সিএনজি ডাকি তাদেরকে হচ্ছে মানে স্টেশনে নিয়ে যাই। স্টেশনে আমি যাই, মেয়ের মা, তারপর হচ্ছে মাহি, তারপর ছোটো ভাইটা। তো যেতে আমি জাস্ট ওয়েট করতে থাকি যে কীভাবে তার ফোন নাম্বারটা নেওয়া যায়। আমি কিন্তু এই পর্যন্ত তার ফোন নাম্বারটা নিতে পারি নাই, আমি শুধু ফোন নাম্বারটা নেওয়ার জন্য বারবার ট্রাই করতেছি। তো একটা পর্যায়ে যখন মানে ইয়েটা দাঁড়ায়, আমার সিএনজি দাঁড়ায় স্টেশনে গিয়ে, তখন ওরা সিএনজি থেকে নামে, আমি তখন আমার টাকা দিয়ে টিকিট কাটি। মাহির মা এটা নিয়ে আমাকে বলছে না বাবা তুমি তোমার টাকা দিয়ে কেন টিকিট কাটতেছো, আমরা তো টাকা আছে, আমাদের তো টাকা আছে। আমি বললাম না আপনাদের টাকা আছে ঠিক আছে, তারপরও আমার কাছে আসে আপনার আমাদের মেহমান। তো বলেছে না বাবা এটা কিন্তু একটু ওভার হয়ে গেল। আমি বলি না কিছুই হয় নাই। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে মাহি কিছু খাবা, ওই দোকানের দিকে আসো, মানে কিছু খেয়ে যাও। তো বলেছে না আমি কিছু খাবো না। আমি বললাম যে আচার কিনো, তা নাহলে তো তোমার আবার ঘুমিয়ে আসতে পারে। তো বলে আচার খেতে হবে কেন, এটা বলে আমার দিকে মুসকি হাসে। আমি তার কানের কাছে গিয়ে ফুসুর করে বলি ফোন নাম্বারটা কিন্তু আমাকে দিলেন না। তো বলে যে আপনার ভাবির কাছে দিয়ে আসছে, ও আস্তে করে কথাটা বলে। এটা বলার পর আমি প্রচণ্ড রকম খুশি হই, আমি এত খুশি আমি ভুলে বুঝাতে পারবো না, আমার এত ভালো লাগে, আমি যেন আকাশে উঠতে থাকবো। যাই হোক এরকম করতে করতে বাসের সময়টা হয়ে যায়। বাসের সময় যাওয়ার পরে আমি তাদের বাসে উঠে দিই। বাসে উঠে দেওয়ার পরে বাসটা যখন চলে যাচ্ছিল, বাসের পিছন দিয়ে আমি অপলক দৃষ্টিতে বাসের দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হলো যেন আমার কলিজাটা উড়ে যাচ্ছে, আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, মনের অজান্তে মনটা ভীষণ খারাপ হয়ে গেল।
একটা পর্যায়ে বাস চলে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। আমি তখন আবার আমার ওইখান থেকে একটা সিএনজি দিয়ে আমি তখন আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পর ভাবিরে বলি যে ভাবি তুমি আমার ফোন নাম্বারটা দাও। আমার ভাবি বলে আমি কোনো ফোন নাম্বার নেই নাই। আমি বলি মেয়েটা বলছে তুমি তার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছো, প্লিজ আমাকে ফোন নাম্বারটা দাও। ভাবি বলেছে আমি ফোন নাম্বার নেই না। আমি বলি মিথ্যে বলে না ভাবি, তুমি ফোন নাম্বার নিছো। এটা নিয়ে তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে ভাবি বলেছে কিভাবে নিলাম জানো, কত কষ্ট হয়েছে ফোন নাম্বারটা নিতে, তার মা তো তার পিস ছাড়ে না। আমার মনে হয় তার মা কিন্তু সন্দেহ করছে। আমি বলি কি সন্দেহ করছে? আমার ভাবি বলতেছে যে তোমাকে নিয়ে সন্দেহ করছে। আমি বলি কেন, আমাকে নিয়ে কেন সন্দেহ করবে? ভাবি বলতেছে আরে গাদা, তুমি যে তার সাথে এত কথা বলছো, মানে মেয়েটার মা কিন্তু অনেক কিছু চালাক, মেয়েটার মা কিন্তু অত বোকা না। তুমি যে কথা বলতেছো ওনার মেয়েকে ফলো করতেছো, উনি কিন্তু এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার বুঝতেছিল। বাট উনি আমাদের মেহমান বলে এটা নিয়ে কোনো রিয়েক্ট করে নাই। বাট উনি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছে। তো কথা বলতে বলতে আমি বলছি আচ্ছা যে এখন বুঝতে না বুঝলে তুমি তোমার ফোন মানে আমার ফোন নাম্বারটা দাও। তো ভাবি আমার বলতেছে এখন যে মোবাইল নাম্বার যে তুমি নিবা, মেয়ের কাছেও কোনো মোবাইল নেই, মেয়ের মায়ের কাছেও কোনো মোবাইল নেই, তাদের মোবাইল একমাত্র মেয়ের বাবার কাছে। আমাকে বলেছে এটা নাকি তার বাবার ফোন নাম্বার। আমি তখন বলি যে বাবার ফোন নাম্বার, ওদের কোনো মোবাইল নেই? তো বলে যে না কেন, তুমি কি ওদের কাছে মোবাইল দেখছো? আমি বলছিলাম না আসলে তো ঠিক, আমি কোনো মোবাইল টোবাইল দেখি নাই। তো ভাবি বলতেছে যে এখন ফোন নাম্বারটা নিয়ে যাও, তুমি একটু টেকনিক করে আমি এটার সাথে কথা বললো। তো আমি ফোন নাম্বারটা নেওয়ার পর ওই দিন রাতের বেলায় আমি কল দিই। কল দেওয়ার পরে মানে ওর বাবা রিসিভ করে, আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে ভাবিরা এসে বলেন যে ভাবি বারবার ওর বাবা রিসিভ করে। আমার ভাবি তখন আমাকে বলে আসলে তুমি আমার দেবরটা, আমি যে তুমি বারবার গাদা বলি, তুমি সেটা গাদাই, যার ফোন সে রিসিভ করবে না, তুমি কল দাও আমি কথা বলি। আমি বলি ভাবি তুমি কি কথা বলবা? বলে কল দাও না, আমি কথা বলতেছি। তো আমি কল দিই, কল দেওয়ার পরে আমি তখন ভাবিকে দিই। ভাবি তখন সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম, মানে মাহির আমাকে বাড়িতে গেছে। তখন উনি, আমি লাউড স্পিকার দিয়ে রাখি, তখন উনি বলতেছে যে মানে আপনি কে বলতেছেন? পরে বলে যে উনি বলতেছে যে মাহি আর মাহির আমা আমাদের বাসায় ছিল গতকালকে রাতের বেলায়, এরকম আপনার উনি কি আসছে বাসায় আছে? পরে বলে হ্যাঁ বাসায় আছে। তো তখন বলে যে ওনার কাছে একটু দেন। তো মাহির মায়ের কাছে দেয়। তখন আমার ভাবি মাহির মায়ের সাথে কথা বলে, অনেকক্ষণ ধরে কথা বলে যে আপনাদের কোনো সমস্যা নেই বা অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়। একটা পর্যায়ে ভাবি বলতেছিল যে ফোনটা একটু মাহির কাছে দেন। তো ফোনটা যখন মাহির কাছে দেয়, ভাবি তখন মাহির সাথে কথা বলে। মাহির সাথে প্রায় ভাবি 10-15 মিনিটের মতো কথা বলে। আমি তখন ভাবিকে বারবার খোঁচা মারতেছিলাম যে তুমি আমার কথা বলো, তুমি বারবার তোমার কথা বলে লাভ কি, তুমি আমার কথা কিছু বলো। ভাবি আমাকে বলে আমি তোমার কথা কি বলবো, আজব ব্যাপার, তুমি বারবার মানে তুমি ডিস্টার্ব করো না, আমি কথা বলি। অ্যান্ড কথাবার্তা বলি শেষ করার পরে আমি তখন বলি ভাবি কী লাভ হইলে এখন তুমি আমার বলো, এখন যদি আমি আবারও কল দিই তো তুমি এর বাবাই কল রিসিভ করবে, আমি তো এই মেয়ের সাথে কথা বলতে পারবো না। আমি তোমাকে বারবার ইশারা দিতেছি যে মেয়ের কোনো বান্ধবীর ফোন নাম্বার নেওয়ার জন্য চেষ্টা করো। ভাবি আমাকে বলতেছে যতবারই মেয়ের সাথে কথা বলার দরকার আমি কথা বলাই দিব। 2 দিন কেটে যায়, বাট আমি ওই নাম্বারে আর কল দিই না। বাট ভাবির উপর আমার ভীষণ রাগ যে ভাবি কেন আমাকে ওর সাথে কথা বলাই দিল না। 2 দিন পরে ভাবি তখন আবার আমি বলি যে ভাবি তুমি আবারও কল দাও। অ্যান্ড ভাবি তখন আবারও কল দেয়, তো মেয়ের বাবাই কলটা রিসিভ করে। তো সন্ধ্যার সময় ছিল, ভাবি বলে যে আমি ওই যে আমাদের চিটংয়ের বাড়ি থেকে বলতেছি আমি একটু মাহির মায়ের সাথে কথা বলবো। তো বলে ঠিক আছে আপনি 1 ঘন্টা পরে ফোন দেন, আমি বাড়িতে যাই। তো 1 ঘন্টা পরে ভাবি তখন বাড়িতে আসে, মানে ভাবি তখন ওই লোকটা তখন বাড়িতে আসে। তো ভাবি আবার কল দেয়। কল দিলে উনি তখন ওই কলটা মাহির মা রিসিভ করে। তো বলছে কি গো আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছেন? তো উনি বলে হ্যাঁ ভালো আছি, তো তোমরা কেমন আছো? আমরা বলে আমরা ভালো আছি। তো একটা পর্যায়ে ভাবি বলতেছে যে মাহিকে দেন। তো মাহির সাথে কথা বলতে বলতে ভাবি বলে যে মাহি তুমি একটু সাইডে আসো। তো মাহি বলে আমি সাইডে আছি, আমার এখানে কেউ নাই। তো বলতেছে যে আমার দেবর তোমার সাথে কথা বলবে। তো বলেছে আচ্ছা দেন। তো আমি তখন কথা বলে ওর সাথে আমি বলছি মাহি কেমন আছো তুমি? তখন মানে ও যেন লজ্জায় কথা বলতে পারতেছে না। আমি বলি কী ব্যাপার এত লজ্জা কেন? আমি তো তোমার সাথে অনেকটা সময় কাটিয়েছি, কই এত লজ্জা তো তখন দেখি নাই। তখন বলতেছে আমার কাছে কেমন জানি লজ্জা লাগতেছে। আমি বলি লজ্জা লাগার কি আছে বোকা মেয়ে, কী করো? বলে যে কিছু করি না বাসায়। আমি বললাম যে তো কিছু খাইছো? বলে একটু আগে আমরা মুড়ি চানাচুর বানাইছিলাম, এটা খাইলাম। আমি বলি আমি তো তোমার সাথে কথা বলতে পারি না, আমি কী করা যায় বলো তো? তো বলছি কী কথা বলবেন আমার সাথে? আমি বলি তুমি কি এমন কোনো ফোন নাম্বার তোমার নাই যে তোমাকে একটা ফোন নাম্বার দিতে পারো না যে তোমার সাথে একটু কথা বলবো? পরে বলে না এরকম কোনো ফোন নাম্বার আমার নাই। তখন আমি বলছি মাহি তোমাদের ঠিকানাটা মানে তোমাদের এলাকার ঠিকানাটা আমাকে একটু বলো, একটা কাগজে লিখে রাখি, আমি তোমার সাথে একটু দেখা করতে যাবো। আমাকে বলছি কী ব্যাপার দেখা করতে কেন আসবেন? আমি বলি তুমি প্লিজ একটু ফোন নাম্বারটা বা তোমার ঠিকানাটা দাও। তখন সে আমাকে তার স্কুলের ঠিকানাটা বলে। স্কুলের ঠিকানাটা বলার পরে এর 2 দিন পরে আমি তখন একা চিটং থেকে কক্সবাজার যাই। কক্সবাজার যাওয়ার পরে ওর স্কুলের সামনে যাই। স্কুলের সামনে যে দপ্তরে থাকি সেই দপ্তরের সাথে কথা বলি এবং তার নাম বলি। বলার পরে দপ্তরে তখন ওকে স্কুল থেকে ঢাইকা দেয়। ও আমাকে দেখার পর যেন আসমান থেকে পড়ে, আমাকে বলে কী ব্যাপার আপনি আসছেন, আমাকে বলে আসলেন না তো? আমি বললাম যে আমি তোমাকে বলে আসি না, কারণ তোমাকে সারপ্রাইজ দিতে চাই। আমি তখন বললাম যে তুমি প্লিজ এখান থেকে চলে আসো, মানে আজকে ক্লাস করো না। তো কী করে মানে বইটা নিয়ে মানে দপ্তরিকে বলে, মানে টিচারের কাছে বলে যে আমার মামাতো ভাই আসছে, আমি বাড়ি যাবো। তো আমাকে মামাতো ভাই পরিচয় দিয়ে দেওয়ার পর স্কুল থেকে আমার সাথে চলে আসে।
আমি বললাম যে কোথায় যাব? আমাকে বলে যে আপনি যেখানে নিয়ে যান সেখানেই যাব। আমি বললাম এটা তো তোমাদের এলাকা, আমাদের এলাকা না। তখন সে আমাকে ওদের এলাকাতে একটা রেস্টুরেন্ট টাইপের, বাট অত বড় নয়, ছোটোখাটো রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট আমাকে নিয়ে যায়। এটা একটা প্রমোশনাল সিটি ছিল। তো এখানে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলতেছি। আমি বললাম যে মাহি, আমি না একটা ব্যাপার আমি সংকোচ করতে চাই না, আমি তোমাকে খোলাখুলি একভাবে একটা কথা বলতে চাই। ও আমাকে বলে কি বলতে চান বলেন? আমি বললাম যে প্রথমত তুমি আমাকে তুমি করে সম্বোধন করো। তো সে আমাকে তুমি করে সম্বোধন করে। আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি। এটা বলার পর বলে যে এটা বলার জন্য এত দূরে আসতে তো ফোনেই বলতে পারতেন। আমি বলি ফোনে বলা তোমার চোখের দিকে তাকিয়ে বলা ব্যাপারটা আলাদা না? তখন বলে যে আমি না, মানে আমিও না আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিলাম। আমি বললাম যে আবারও আপনি? তখন বলতেছে যে আমিও না তোমাকে নিয়ে অনেক চিন্তা করতেছিলাম, আমার বারবার তোমার কথা মনে পড়তেছিল। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বলতেছি, আচ্ছা আমি তোমার সাথে কথা বলবো কেমন করে? তোমার সাথে কথা বলার কোনো স্কোপ তো নাই। তোমার বাবার কাছে মোবাইল, তোমাদের ঘরে তো কোনো মোবাইল নেই। তো আমাকে বলতেছে কি করবেন এখন? আসলে এইভাবেই কথা বলতে হবে। আপনার ভাবিকে দিয়ে কল দিবেন, আপনার ভাবি যদি আমার কাছে, মা যদি আমার কাছে দেয়, তখন আমি আপনার সাথে কথা বলতে পারবো। আমি তখন বলতেছিলাম যে না, এত কিছু তো করার দরকার নাই, আমি তোকে একটা মোবাইল ফোন কিনে দিই। তখন আমি তার সাথে বেরিয়ে তাকে একটা মোবাইল ফোন সিম সহ একটা মোবাইল কিনে দিই। অ্যান্ড মোবাইল কিনে দেওয়ার পরে আমি তার সাথে আরও ঘন্টাখানিক ওখানে ঘোরাফেরা করি। দেন আমি আবারও চিটংয়ে ফিরে আসি। অ্যান্ড আসার পর থেকে তার সাথে আমার কন্টিনিউ কথা হয়। মানে আমি তাকে এত ভালোবাসি, আমাকে এত ভালোবাসি, আমি ঠিক বলে বোঝাইতে পারবো না। দুজনের মাঝে খুবই গভীর প্রেমের সম্পর্ক হয়। হতে হতে এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে। নাম্বারে কলটা আসার পরে আমি তখন মানে একটা ছিল আমাকে বলে যে ভাই এখানে অবুজ আছে? আমি তখন বলি যে না না, এখানে অবুজ নামের কেউ নেই। আমাকে বলে ভাই আপনার নাম কি? আমাকে নাম জিজ্ঞেস করে। আমি তখন বলি যে আমার নাম যেটা, আমি সে বলছি আমার নাম মানিক। পরে বলতেছে যে মানিক ভাই আমি অবুজকে খুঁজতেছিলাম। আমি বলছি ভাই অবুজ নামের এখানে কেউ নেই। তো আমাকে বলতেছে যে আপনার বাড়ি কোথায়? এভাবে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন আমার কাছে কেমন জানি সন্দেহ লাগার পর আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে ঘন্টাখানিক পরে ছেলেটা আমাকে আবারও কল দিয়ে বলতেছে ভাই কিছু মনে করবেন না, মানে আমি আসলে আমি যেখানে কল দিয়েছিলাম কলটা ভুল করে আপনার কাছে চলে গেছে। আমি তখন বলি যে ভাই ভুল করে আসছে ঠিক আছে, তো আমি বললাম যে তোমার বাড়ি কোথায়? আমাকে বলেছে ওর বাড়ি নাকি কক্সবাজার। তখন আমি কনফার্ম হয়ে যাই হয়তো মাহির কোনো রিলেটিভ হবে আমার খোঁজখবর নেওয়ার জন্য আমার ফোন নাম্বার দিয়ে আমাকে ট্রাই করতেছে। তখন আমি বললাম যে কক্সবাজার অমুক জায়গায় ছিল, মাহিদের এলাকা বলি। তো বলে হ্যাঁ চিনি তো, এটা তো আমাদের এলাকা থেকে একটু দূরে আছে, বাট চিনি। আমি বললাম যে তখন আমি ছেলেটার সাথে কথা বলি। আমি বলি যে আমি কথা বলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবো। অ্যান্ড কথা বলতে বলতে অনেক কথা বলি, বাট আসলেই না, আমার কাছে মনে হয় যে ছেলেটা আমাকে রং নাম্বারেই কল দিয়েছে। বাট তার সাথে 2-3 দিন কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক আমার হয়ে যায়, মানে একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে যাওয়ার পর আমি ছেলেটাকে বলি আমি কিন্তু কক্সবাজার আসবো। তো আমাকে বলে যে ভাই আসলে কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবেন। আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যেহেতু পরিচয় হয়েছে অবশ্যই তোমার সাথে দেখা করবো। এরপর আমি কক্সবাজার আবারও যাই। অ্যান্ড যাওয়ার পরে আমি তখন ছেলেটার সাথে দেখা করার পর ছেলেটা আমাকে ছেলেটার সাথে আমি মাহিদের বাড়িতে মানে মাহির সাথে দেখা করি সেম রেস্টুরেন্টে। দেখা করে আমি বলছি এই ছেলেটা এরকম। তখন ছেলেটা বলছি এই এলাকার আমার কিছু বন্ধু বান্ধব আছে। আমি তখন ছেলেটাকে বলছি না না, কোনো বন্ধু বান্ধবকে ফোন দিও না, তুমি তো আমার বন্ধুর মতো, কোনো বন্ধুকে ফোন দেওয়ার দরকার নাই। অনেকক্ষণ কথাবার্তা বলার পর বলে আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রায় এখানে ঘন্টা খানিকের মতো থাকার পর আমি মায়ের সাথে দেখা করে আমি আবারও চলে আসি। আসার 5-6 দিন পর একদিন ছেলেটা আমাকে ফোন করে বলতেছে ভাই আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করেন না, আপনি যে মেয়েটার সাথে প্রেম করেন এই মেয়েটার সম্বন্ধে কি আপনি জানেন, মানে ডিটেলস জানেন? আমি বললাম যে হ্যাঁ জানবো না কেন? বলে যে আমি কিন্তু এই মেয়েটার সম্বন্ধে ডিটেলস খোঁজখবর নিয়েছি, যেহেতু আপনি আমাকে বন্ধু ডেকেছেন, আমি ওই এলাকার ছেলেদের সাথে কথা বলে মেয়েটার সম্বন্ধে ডিটেলস জানছি। আমি বলি কি জানছো? তো আমাকে বলে যে এই মেয়েটার জন্ম থেকে মানে একটা রোগী। আমি বললাম যে তা তো আমি জানি, ওর একটু অসুস্থ। পরে বলে না ভাই ওর ভয়ঙ্কর একটা রোগ। আমি বললাম যে কেমন ভয়ঙ্কর রোগ? মেয়েটা আমাকে বলতেছে ছেলেটা আমাকে বলতেছে যে এই মেয়েটা যেদিন জন্মেছিল সেদিন নাকি তার বাড়ির পুকুরে প্রায় 17টার মতো মৃত সাপ পাওয়া গেছিল। আমি তখন বলতেছিলাম যেটা কি বলতেছো মৃত সাপ মানে? পরে আমার বলতেছে ভাই আমি আপনাকে ব্যাপারটা খুলে বলি, ওই এলাকার একটা আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, একটা ছেলে আছে, ওই ছেলের সম্বন্ধে আমি মেয়ের সম্বন্ধে যখন জানলাম তখন আমার ওই ছেলেটা বলেছি ওই গ্রামের কোনো পরিবার ওই মেয়েদের সাথে কথা বলে না, ওদের পরিবারের সাথে কথা বলে না, ওই মেয়ের সাথে কথা বলে না। আমি বললাম কেন কথা বলে না? পরে যে ভয়ে। আমি বললাম যে ভয়ের কারণটা কি তুমি আমাকে বলো। তো বলে যে ভাই এই মেয়েটা জন্মাইছিল নাকি রাত 3টা বাজে সে জন্মাইছিল, এবং সে যেদিন জন্মাইছিল সেদিন তাদের বাড়ির পাশে একটা বড় দিঘি ছিল, ওই দিঘির মধ্যে 17টা মৃত সাপ পাওয়া গেছে সকালবেলা। আমি তখন বলতেছি যে মানে কি বলে যে হ্যাঁ সকালবেলা মৃত 17টা সাপ পাওয়া গেছে, এবং এই মেয়ের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ সাপের আনাগোনা, মানে সাপের জন্য এই মেয়েরা ঘর থেকে বের হইতে পারে না, প্রচুর সাপ, ওদের বাড়ি থেকেও ভয়ও ঢুকে না। আমি তখন বলি যে মানে তুমি কি বলতেছো? আমি তো মেয়েটার সাথে কথা বলি, বাট তার মাঝে আমি এমন কিছুই পাই নাই। পরে বলে ভাই আপনি আমার কথা বিশ্বাস না করলে আমি আমার বন্ধুর ফোন নাম্বারটা দিই। তখন সে আমাকে তার বন্ধুর ফোন নাম্বারটাতে আমি ছেলেটার সাথে কথা বলি। অ্যান্ড ছেলেটা আমাকে সেম কথাই বলে ভাই এই মেয়েটা সাপের মেয়ে। আমি বলি কি বলেন সাপের মেয়ে? বলে যে হ্যাঁ ভাই, কারণ এই মেয়েরে আমাদের
গ্রামের কোনো মানুষ তাদের সাথে কথা বলে না, আমাদের গ্রামের সব মানুষ তাদের বাড়ির আশেপাশেও যায় না, আমাদের গ্রাম থেকে তাদের বাড়িটা একটু আলাদা টাইপের। আমি বলি কারণ কি? বলে ভাই আপনি দিনে দুপুরবেলা ওদের বাড়িতে যাবেন তাও আপনি সাপ দেখবেন, মানে ওদের বাড়িতে আশেপাশে 24 ঘন্টা সাপ ঘুরেফেরা করতে থাকে। আমি তখন চিন্তা করি যে ওই লোকটার কথাটা কিন্তু একেবারে মিথ্যে না, কারণ হচ্ছে মাহির মা তো এটার জন্যই আমাদের চিটংয়ে গিয়েছিল মেয়ের চিকিৎসা করার জন্য। এভাবে যে মাহির সাথে ফোনে কথা বলে মাহি এই ঘটনা মানে ঘটনাটা কতটুকু সত্য, আমাকে বলে যে হ্যাঁ ঘটনাটা একেবারে মিথ্যা না, এটা সত্য। আমি বললাম যে কী রকম সত্য? আমাকে বলে যে হ্যাঁ আমাদের এরকম এরকম প্রবলেম আছে, আমাদের সাপে অনেক বেশি উত্তাপ, আমাদের বাড়িতে সাপ খুব প্রবলেম করে, অ্যান্ড আমি রাতের বেলায় অনেক বেশি সাপ স্বপ্নে দেখি। আমি তখন তাকে নিয়ে আমি তার জন্য বিভিন্ন কবিরাজের কাছে তখন আমি নিজে দৌড়াইতে থাকি, বাট বিভিন্ন কবিরাজের সাথে কথা বলি, পানি পড়া তাবিজ তোমার অনেক কিছু আইনা তারে দিই, বাট সে আমাকে বলে যে কোনো কাজ নাকি হয় না, এরকম প্রবলেমগুলো দিনের পর দিন চলেই যাচ্ছে। যেতে যেতে আমার রিলেশনটা এতটা গভীর হয়ে যায় আমি তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারতেছি না। আমি তখন চিন্তা করতেছি যত যাই হোক আমি তাকেই বিয়ে করব, আমি আমার ভালোবাসা দিয়ে আমি তাকে ভালো করে তুলবো। আমি কিন্তু নামাজ পড়তাম না, আমার কাছে মনে হয় না যে আমি কোনোদিন শুক্রবারে জুমার নামাজটা ঠিকমতো পড়তাম, আমি জুমার নামাজটাও ঠিকমতো পড়তাম না। কিন্তু মাহির সাথে সম্পর্কটা হওয়ার পর থেকে এবং যখন থেকে আমি শুনেছি যে মাহির এই প্রবলেম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার খুব মনে আছে আমি ফজরের নামাজ পড়ার পর কোরআনটা হাতে নিয়ে আমি কান্না করে করে আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, আমি তো কোনো কবিরাজ না, কোনো ঠাকুর না, কোনো বৌদ্ধ না, আমি কিছু না, আমি তো তোমার মতো, আমি তো আল্লাহ একজন, তুমি তো আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছো আল্লাহ। আমি তোমার কোরআনটাকে হাতে নিয়ে বলতেছে আল্লাহ এই কোরআনের উসিলে তুমি মাহিকে ভালো করে দাও, এই কোরআনের উসিল আল্লাহ তুমি মাহিকে সুস্থ করে দাও। আমি প্রচুর পরিমাণ কান্নাকাটি করি মাহির জন্য। আমার কাছে মনে হয় যে আমার দুনিয়াটা একদিকে, আমার মাহি একদিকে। আমি ওর ছবি, আমার জন্য ছবি পাঠায় ও, মানে ওর মতো একটা মেয়ের যেই সমস্যা আমি কখনো মানে বিশ্বাস করতে পারবো না। এভাবে যেতে যেতে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন মাহি আমাকে ফোন করে একটু মন খারাপ করে বলে যে তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটাকে একটু খারাপভাবে নিও না, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বললাম যে হ্যাঁ বলো। তো আমাকে বলতেছে যে আমার একটা প্রবলেম হয়ে গেছে। আমি বলি কী প্রবলেম? আমাকে বলতেছে যে আমাদের এলাকার যিনি ইমাম আছে, আমাদের এলাকার একটা ইমাম আছে, উনি অবিবাহিত, উনি আমার মাকে বলতেছিল যে উনি আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বলি কী বলো? বলে যে হ্যাঁ। আমি বললাম যে তোমাদের এলাকার কোনো মানুষ তোমাদের সাথে কথা বলে না, তোমাদের বাড়িতে সাপের উত্তাপ, এরপর উনি তোমাকে কেন বিয়ে করবে? তখন আমার ও আমাকে বলতেছিল যে হুজুরটা নাকি তার মাকে বলেছিল যে ওই হুজুর নাকি রাতের বেলায় স্বপ্নে দেখেছিল, মানে রাতের বেলায় স্বপ্নে তাকে কেউ একজন বলেছিল যে তার মেয়েটাকে বিয়ে করার জন্য, এটা নাকি সে রাতের বেলায় স্বপ্নে দেখে। এবং এই কথাটা ওই হুজুর মানে শুক্রবারে জুমার নামাজে খুতবার পরে সবাইকে বলে এই কথাটা যে মেয়েটাকে বিয়ে করবে এবং সেটা স্বপ্নে দেখছে রাতের বেলায়। আমি তখন বলি যে এটা সম্পূর্ণ হুজুরের বন্ডামি, আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না, এটা হতেই পারে না। তখন আমাকে বলে যে না হুজুর কিন্তু আমাদের এলাকার হুজুরটা কিন্তু অনেক ভালো, ওনার বাবাও কিন্তু আমাদের এলাকার মসজিদের ইমাম ছিল এবং ওনার ছিল আমাদের মসজিদের ইমাম, উনি কিন্তু খারাপ বলে না। আমি বলি মাহি আমি তোমাকে ভালোবাসি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। তখন আমাকে বলতেছে যে দেখো অন্য কোনো ছেলে আমাকে বিয়ে করতে পারবে না, আমার যে সমস্যা আছে তুমি জানো না, রাতের বেলা আমি প্রতি রাতে আমি ঘুমাই, আমার খুব সমস্যা। উনি যেহেতু হুজুর মানুষ, উনি হয়তো আমাকে এই পথ থেকে ফিরে আনতে পারে। আমি তখন তারা বলেছে মাহি আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ এমন কোনো পাগলামি করো না। আমাকে বলতেছে ঠিক আছে পরিস্থিতি বুঝে আমি তোমার সাথে আবার কথা বলবো। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে তার মোবাইলটা বন্ধ। তার মোবাইলটা যখন বন্ধ আমি তখন পাগলের মতো হয়ে যায়, তার নাম্বারে যতই কল দিই তার নাম্বারে আর লাইন পাই না। তো ওদের এলাকার যে ছেলেটার সাথে আমার পরিচয় আছে সেই ছেলেটাকে কল করে বলি যে মাহি নাম্বারটা বন্ধ কেন? আমাকে বলে যে ভাই মাহি শুনলাম যে মাহি নাকি বিয়ে হয়ে যাবে আমাদের মানে ওই গ্রামের মসজিদের ইমামের সাথে। আমি তখন তাকে বললাম যে ভাই আর এটা তো আমি জানি, কিন্তু এখন আমি তাকে ভালোবাসি, কী করতে পারি? তখন ছেলেটা আমাকে বলতেছে যে ঠিক আছে আপনি আসেন, এসে দেখি কিছু করা যায় কিনা। এরপর আমি কী করি ওই ছেলেটার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তখন আমি সরাসরি মাহিদের বাড়িতে যাই, মানে ছেলেটা ঢুকে না আমি ঢুকি। ওরা সবাই বলে যেখানে নাকি সাপ এই আমি কিছুই দেখি না, একদম সচরাচর খুব সুন্দর একটা বাড়ি। আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে সালাম দিই, পরে মাহির বাবাকে সালাম দিই, উনি আমাকে চিনতে পারেন। আমি মাহির মাকে ডাক দিয়ে উনি বের হয়, বের হওয়ার পরে বললাম আন্টি আমাকে চিনতে পারছেন? পরে বলে হ্যাঁ চিনতে পারছি তো, তুমি চিটংয়ের ছেলেটা না, তোমাদের বাড়িতে আমি ছিলাম? আমি বললাম হ্যাঁ। পরে বলে ঘরে আসো, ঘরে নিয়ে আমাকে বসায়। আমি তখন বলতেছিলাম যে আমি মাহি কিন্তু আমার দিকে তাকায় ও কান্না করতেছে একরকম। আমি তখন একটু স্কিপ পাই, একটু সুযোগ পাই, আমি মাহিকে বলছি মাহি তুমি আমার সাথে চলো, আমি তো ওখানে পালায় যাবো। আমাকে বলে পাগলামি করো না, তুমি কেন বুঝতে পারতেছো না এখানে কেন আসছো? আমি বলি তো আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি। পরে ওর মাহির মা আমাকে বলতেছে বাবা হঠাৎ করে আমাদের এখানে কীভাবে আসলো, ঠিকানা কই পেলা? আমি বলি মাহি আমার ভাবির কাছে ঠিকানা দিয়ে আসছিল, ওই ঠিকানাতে আমি আসছি। তো বলে কী মনে করে আসলা? আমি বললাম যে আমি এখানে আসলে কক্সবাজার অন্য একটা জায়গায় আসছিলাম, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে এত পরিচয়, একটু দেখা করে যাই, শুধুমাত্র দেখা করার জন্য আসছি।
তখন উনি আমাকে বলতেছে যে যাক আলহামদুলিল্লাহ তুমি আসছো ভালো হয়েছে, আর আমি তো তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, আর তোমার ভাবি আমাকে আর কল টল দেয় নাই। একটা কথা বলে আমরা কিন্তু মাহির বিয়ে ঠিক করছি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে। এখন তোমাদের পরিবারের সবাই কিন্তু আইসো, আমাকে দাওয়াত দেয়, আমাকে দাওয়াত দিয়ে যে তুমি তোমার আব্বা আম্মা তারপর তোমার ভাবিকে নিয়ে আইসো। আমি তখন এত পরিমাণ কষ্ট পাই, আমি কান্না করি, একরকম কান্না করি। আমি ওনার বাড়ি থেকে চলে আসি। আসার পর আমি আমি ভীষণভাবে ভেঙে পড়ি, আমি খাওয়া দাওয়া করি না, আমি ঘুমাই না, আমি একরকম পাগলের মতো হয়ে যাই। আমার ভাবি আমাকে বুঝায়, মানে প্রচুর পরিমাণ বুঝায়, বাট কোনো কাজ হয় না। যেতে যেতে প্রায় আরও 15 দিনের মতো কেটে যায়, বাট এরই মাঝে মাহির বিয়ে হয়ে যায়। মাহির বিয়ে হয়ে যায়, আমি তখন মানে এত পরিমাণ কষ্ট পাই, আমি আর কোনো কিছু করতে পারি না। আমি পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সব কিছু আমার বন্ধ হয়ে যায়, আমি পাগলের মতো হয়ে যাই। আমি তখন আর কোনো দিকে যাই না, আমি পড়াশোনাও বন্ধ করে দিই। তখন আমার ভাবি কী করে মাহির সাথে কথা বলে, কীভাবে জানি কথা বলে মাহিকে অনেকভাবে বলার পরে প্রায় 1.5 মাস পরে, মানে মাহির বিয়ে 1.5 মাস পরে মাহি একদিন আমাকে কল দিয়ে বলে যে পাগলামিগুলো কেন করতেছো। আমি বলি পাগলামি মানে আমি কোনো পাগলামি করতেছি না। ও আমাকে বলতেছে যে আমি তোমাকে কি কম ভালোবাসছিলাম। আমি বলি মিথ্যে ভালোবাসার অভিনয় করে তুমি আমার জীবনটা নষ্ট করছো, প্লিজ আর কোনো রকম মিথ্যে কথা শুনতে চাই না। ও আমাকে বলে যে দেখো বুঝতে চেষ্টা করো, পাগলামি করো না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো চলো, তুমি পড়াশোনা করো, তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। আমি বলি নষ্ট মানে আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে, তুমি মিথ্যে প্রেমের ভালোবাসা করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আমাকে বলে যে এই যুগে একটা ছেলে কয়টা মানে অনেকগুলো রিলেশন করে, একটা রিলেশনের জন্য তো কান্না করতে হয়। আমি তারে বললাম যে তুমি সমাজের 8-10টা রিলেশনের মতো আমার রিলেশনটা চিন্তা করো না, আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসছি। আর আমি তোমাকে বলতেছি যে আমি এখন সিগারেট খাইতেছি, মদ খাইতেছি, অ্যান্ড দুঃখে একটা সময় আমি মরে যাবো। অ্যান্ড এটা বলার পরে সে কী করে ফোনটা কেটে দেয়। অ্যান্ড কয়েকদিন পরে সে আমাকে আবারও কল দিয়ে আমাকে সেম কথাই বলে, আমাকে প্রচুর বুঝায়। আমি বলি যে মাহি আমি একদম আমার মায়ের কসম করে বলতেছি আমি সত্যি মরে যাবো। তো আমাকে বলে যে এখন তোমার বিয়ে হয়ে গেছে, আমি কী করতে পারি। আমি বলি তোমার বিয়ে হয়ে গেল, তুমি চলে আসো। ও আমাকে বলে কী বলো চলে আসবো। আমি বলি হ্যাঁ তুমি চলে আসো। ও আমাকে বলে যে দেখো ওনার সাথে বিয়ে হবার পরে আমার সাপের কোনো প্রবলেম নেই, আমি কোনো রাতের বেলায় সাপ স্বপ্ন দেখি না, আমি ভালো আছি। আমি বলি যতই ভালো থাকে আমি কোনো কথা শুনতে চাই না, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে সংসার করবো। ও আমাকে বলে আমি চলে আসলে কি তুমি খুশি হবা। আমি বলি আমি খুশি হবো। তখন ও কী করে লাইনটা কেটে দেয়। অ্যান্ড রাতের বেলা আমাকে আবারও কল দিয়ে বলে যে তুমি যে কথা বলতেছো এটা কি তুমি মন থেকে বলতেছো। আমি বলি আমি কথাটা একেবারে সম্পূর্ণ মন থেকে বলতেছি, প্লিজ তুমি চলে আসো। আমাকে বলে যে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো না, মানে আমি কী বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি তখন বলি যে প্লিজ তুমি চলে আসো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তখন আমাকে বলে একটা পর্যায়ে আমাকে বলে যে ঠিক আছে আমি চলে আসলে যদি তোমার জীবনটা নষ্ট না হয়, আর তোমার ভাবি মানে ফোন করে খুব কান্নাকাটি করে, তোমার ভাবির কান্নাকাটি সহ্য হয় না, তোমার আম্মার কান্নাকাটি সহ্য হয় না, ঠিক আছে আমাকে বিয়ে করে যদি তুমি ভালো থাকো তাহলে ফাইন, আমি তোমাকে বিয়ে করবো। অ্যান্ড একটা পর্যায়ে ও রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে আমি ঠিক তারই 5-6 দিন পরে কক্সবাজার যাই। অ্যান্ড যাওয়ার পরে ওর বাড়ি থেকে মানে কাপড় চোপড় নিয়ে প্রিপারেশন নিয়ে চলে আসে। তখন আমি কী করি ওকে নিয়ে সরাসরি চিটংয়ে আসি। চিটং আসার পরে আমি ওখানে আমার বাড়িতে উঠি। বাট বাড়িতে ওঠার পরে আমার আব্বা আম্মা প্রচুর পরিমাণ আমার উপরে খেপে যায়, তারা আমার প্রচুর পরিমাণ গালাগালি করে। আমি তখন বলি যে অ্যান্ড আমার মা তখন জানে যে মেয়েটার বিয়ে হয়েছে, আমার মা কিন্তু জানতো। আমি কিন্তু বাড়িতে এসে আমার ভাবি কিন্তু আমার মাকে বলছে যে মেয়েটার বিয়ে হয়েছে। আমার মা বলতেছে যে মেয়েটার বিয়ে হয়েছে, তারপরে ওই মেয়েটাকে তুই কীভাবে নিয়ে আসলি। আমি বললাম যে ওর বিয়ে হয়েছে, আমাকে ভালোবাসতাম, আমি ওই ঘর থেকে ওকে নিয়ে আসছি। তখন আমার মা প্রচুর পরিমাণ আমার সাথে মানে চিল্লাফিল্লা করতে থাকে যে কেমন কথা, একটা বিবাহিত মেয়েকে তুই নিয়ে আসলি। অ্যান্ড তখন কিন্তু আমার মেজো ভাই বিয়ে করে নাই। আব্বা, মেজো ভাইয়া, মা আমার উপরে প্রচুর পরিমাণ রেগে যায়। রাগারাগি করতে করতে তখন কিন্তু মানে এত পরিমাণ রাগারাগি করে আমি বলে বুঝাতে পারবো না। আমি বলি যে দেখো তোমরা আমাকে একটু বুঝতে ট্রাই করো, বাট তারা আমার কোনো কথাই শোনে না। একটা পর্যায়ে আমাকে তারা ঘর থেকে বের করে দেয়। তখন বের করে দেওয়ার পরে আমি কী করি চিটং শহরে একটা ঘর ভাড়া করি আমি মাহিকে নিয়ে ওখানে থাকি। তো আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে আমার ভাবি আইসা আমাকে টাকা পয়সা দিয়ে যায়, খাবার দাবার দিয়ে যায়। অ্যান্ড ভাবি প্রচুর এর মাঝে আমার ভাবি করে একটা সন্তান হয়, একটা ছেলে সন্তান হয়। অ্যান্ড ভাবি কিন্তু তখন প্রচুর পরিমাণ হেল্প করে আমাদেরকে। এভাবে আমার দিনগুলো কাটতেছে, ভাবি আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, আমি খাওয়া দাওয়া করতেছি। তখন আমি কী করি একটা কোম্পানিতে চাকরি নিয়ে আনি, তখন চাকরি করতেছি। বাট আমার আব্বা এবং আমার মা দুজনে আমার উপরে খুব রাগ, মানে তাদের একটাই কথা, তারা আমাকে আর কোনোভাবে তারা আমার মুখটা তারা দেখতে চায় না। আমি একটা বিবাহিত মেয়েকে কক্সবাজার থেকে বিয়ে করে নিয়ে আসছে, তারা আমাকে মেনে নিবে না। তো এর মাঝে মাহির আব্বা আমার সাথে কথা বলবে, আর তারাও একই অবস্থা। আমরা করি গিয়ে কিন্তু মাহিকে আমি ওই হুজুরটাকে মাহিকে দিয়ে আমি ডিভোর্স করাই দিই, মানে আমার হুজুরটাকে ডিভোর্স করানোর পরে এখন মেনলি সমস্যাটা হচ্ছে কি যে মাহির আগে যে প্রবলেমটা ছিল না, আমার সাথে বিয়ে হবার পরে মানে সেম প্রবলেমটা আবার আগের মতো রাতের বেলায় সাপ স্বপ্নে দেখে। আমি দেখি যখন আমার সাথে রাতের বেলায় ঘুমায়, মানে সাপের যেরকম মানে একটা সাপ যেরকম খুব রেগে গেলে যেরকম ফুসফুস করে শব্দ করে না, ও রাতের বেলা এরকম ফুসফুস করে শব্দ যখন করে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়।
আমি তখন লাইট জ্বালাই অ্যান্ড জ্বালানোর পর আমি দেখতে পাই এরকম শুধু ফুসফুস করে, শুধু ফুসফুস করে মুখে মুখে। আমি তখন কিছুই বুঝতে পারি না। আমি তাকে নিয়ে অনেক কবিরাজের কাছে যাই, মানে চাকরি করি তার পাশাপাশি বিভিন্ন কবিরাজের কাছে আমি তাকে নিজেই নিয়ে যাই, বাট কোনো কাজ হয় না, মানে কোনো কাজ হয় না। ও রাতের বেলা এরকম মানে সকালবেলা উঠলেও শরীর নাড়াতে পারে না, প্রচণ্ড রকম ওর শরীর ব্যথা করে, ও খুবই কান্নাকাটি করে, মানে প্রচণ্ড কান্নাকাটি করে শরীর ব্যথায়। আমি বলি যে আমি কী করতে পারি, আমি তোমার জন্য কী করতে পারি, আমাকে একটু বলো। আমাকে বলছে আমি বুঝতে পারতেছি না আমার শরীরটা এত ব্যথা কেন করে। তো ওর আব্বা আম্মার সাথে ওর আব্বা আম্মাও কিন্তু ওর উপরে প্রচুর পরিমাণ খেপে যায়। ওর আম্মা মাঝে মাঝে আমাদের সাথে কথা বলে, কিন্তু ওর আব্বা কোনো কথা বলে না। আর আমি কিন্তু মাহিকে ওইখানেও আর পাঠাই না, মাহি ওইখানে যেতেও চায় না। মানে মাহি বলে যে ওইখানে গেলে তার মানে ওই গ্রামের ইমাম সাহেবের সাথে বিয়ে হয়েছে, সেই গ্রামে মুখ কাউকে দেখাইতে পারবে না, এই জন্য ও আর তখন আর ওই গ্রামে যায় না। আমি তখন কী করি, আমি কী করবো, আমি বিভিন্ন কবিরাজের কাছে তাকে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, কাজ হয় না। বাট আমাদের এলাকার একজন ডাক্তার ছিল, ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি কিছু মেডিসিন দেয়, আর ওনার মেডিসিনগুলো খাওয়ার পর মাহি মোটামুটি 2-2.5 মাসের মতো একটু ভালো থাকে। মানে 2-2.5 মাসের মতো ভালো থাকে বলতে ওই রাতের বেলায় মানে ফুসফুস বা সাপ স্বপ্নে এগুলো কিন্তু ঠিকই দেখে, কিন্তু তার শরীর যে ব্যথা হইতো না, ওই শরীরটা এখন আর ব্যথা করে না, এখন মোটামুটি ও একটু ভালো থাকে। আমি তখন প্রচুর পরিমাণ বিপদে পড়ে যাই, কারণ আমি চাকরি কন্টিনিউ করতে গেলে আমি তাকেই টেক কেয়ার করতে পারি না। তো এইভাবে ভাবি এসে 1-2 দিন আমাদের বাড়িতে থেকে যায়। আর এটা কিন্তু আমার আব্বা আম্মা জানে না, আব্বা আম্মা জানলে কিন্তু আব্বা আম্মা আরও বেশি রাগারাগি করবে। আমি চাকরি করে যে টাকা পাই অ্যান্ড ভাবি আমাকে প্রচুর পরিমাণ টাকা দেয়, এক কথায় ভাবির টাকা দিয়ে আমাদের সংসারটা খুব ভালোই চলতেছে। যেতে যেতে আরও প্রায় 7 মাসের মতো কেটে যায়। 7 মাস পরে একটা সময় মাহি হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে, অ্যান্ড বাচ্চা কনসেপ্ট করার পরে ওর মা আসে, মানে তখন কিন্তু ওর মা কক্সবাজার থেকে চিরঙে আসে, আসার পর আমাদের বাড়িতে উঠে। আমি তখন ওর মা কিন্তু আমাকে প্রচুর পরিমাণ গালাগালি করে যে এটা তুমি কী করলা, তোমার অ্যাটলিস্ট একটু তোমার পরিবার সম্বন্ধে ভাবা দরকার ছিল, তোমার পরিবারটা এত ভালো একটা পরিবার, মানে এই পরিবারটা সম্বন্ধে তুমি একটু ভাবলা না, এই পরিবারটা সম্বন্ধে তুমি কিছু চিন্তা করলা না, তুমি এটা কী করলা। আমি তখন অনেকে বলি যে আমি তো আমার পরিবারকে জানাইছিলাম, মানে আমি তো আমার পরিবারকে রাজি করানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু আপনি তো আমাদের কোনো কথা শুনলেন না, আপনি মাহিকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেন। বা উনি বলে যে মাহির প্রবলেমের কারণে কিন্তু মাহিকে বিয়ে দিছি। তো আমি তাকে বলি যে এখন তো আমি বিয়ে করছি, কই এখন তো কোনো প্রবলেম নাই। উনি আমাকে বলে যে প্রবলেম হতে কতক্ষণ, যাই হোক এভাবে উনি আমাদের বাড়িতে প্রায় 15-20 দিনের মতো থাকে। 15-20 দিন থাকার পরে উনি আবার মানে চিটং থেকে উনি কক্সবাজার চলে যায়। এরপরে মাহির যখন বাচ্চা কনসেপ্ট করে তখন আর আমি আর কাজটা কন্টিনিউ করতে পারি না। তখন আমার ভাবি আমাকে বলে যে তুমি কাজটা ছেড়ে দাও, তোমার চাকরি করার দরকার নেই, আমি তোমাদেরকে প্রতি মাসে মাসে টাকা দিব অ্যান্ড সেই টাকা দিয়ে তোমরা চলবা। তো ভাবি কী করে, প্রতি মাসের 1 তারিখ 2 তারিখে আসা আমাকে টাকা দিয়ে যায়, 12,000-15,000 টাকা দিয়ে যায়। আমরা ওই টাকা দিয়ে মোটামুটি খুব ভালোই চলতেছে। মাঝে মাঝে মাহিকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বাসা বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে যত রকমের মানে যাবতীয় বাসায় যত কাজ আছে সব কাজগুলো আমি করি। আমি মাহিকে একটু ঘর থেকে বেরোতে দিই না, সারাক্ষণ ওকে আমি ঘরের ভিতরেই রাখি। এভাবে রাখতে রাখতে পরে ওর মানে ও তখনও প্রচুর পরিমাণ পেট ব্যথা, মানে পেট ব্যথা শরীর ব্যথা, পেট ব্যথা শরীর ব্যথা, এই প্রবলেমগুলো ওর কন্টিনিউ হচ্ছে। আমার ও মানে ওর দিকে তাকালে খুবই কান্না হয় রাতের বেলায়, তখনও ও ফুসফুস করে শব্দ করে, ওরকম শব্দগুলো মানে করেই যাচ্ছে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়, মাহির ঘরে একটা মেয়ে সন্তান আসে। বাট আমার মেয়ে সন্তান যখন হয়, আমার মেয়ে সন্তানের মাঝে একটু ভিন্ন রকম প্রবলেম। মানে প্রবলেম বলতে কি আমি একটু বলে রাখি, মানে হওয়ার সময় এটা কিন্তু সিজারে হয় না, মানে ঘরের ভিতরে আমরা মানে আমার ভাবি সেদিন থাকে, ভাবি আসে, তারপরে মানে পাশের বাড়ি থেকে পাশের বাসা থেকে একটা মহিলা, দেন আমি একটা আয়া নিয়ে আসি হসপিটাল থেকে। ওই আয়ার মাধ্যমে আমার বউ হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে, মানে বাবু হয়, একটা মেয়ে সন্তান হয়। হওয়ার পরে এখন আমার বউ আমার মানে ভাবি ওর মানে ঘর থেকে বেরিয়ে আমাকে বলতেছে যে সবই তো ঠিক আছে ভাই, এখন কোনো তো প্রবলেম নাই, বাবু তো হইলো কিন্তু বাবু তো একটা সমস্যা আছে। আমি বলি কী সমস্যা? পরে বলতেছে বাবুর পিছনটা মানে একটু মানে লাইক একটু মানে কালো পশমে ঘেরা, মানে একটু সাপের মতো যেই মানে সাপের যে মানে ইয়ে থাকে না, মানে লাইক সাপের গায়ে রঙটা যেরকম হয় না, এরকম একটু গোল্ডেন কালার, বাট ওই গোল্ডেন কালারের উপরে আবার কালো কালো পশম ওঠা, মানে একটু ভয়ঙ্কর টাইপের। আমি তখন দেখে বলতেছি আমার একটু ভয় লেগে যায় এরকম ভাবে যখন নিয়ে আসে। আমি তখন চিন্তা করি যে আল্লাহ এটা কী হইলো, মানে এটা কীভাবে হইলো আমি কি বুঝতে পারতেছি না। আমি প্রচণ্ড রকম কান্না করতে থাকি যে আল্লাহ এটা কেমন করে হইলো, অ্যান্ড এটা যদি কোনো ছেলে হইতো প্রবলেম ছিল না, বিয়ের সাথে করাই দিতে পারতো, এটা মেয়ে, ওর ভবিষ্যৎটা কী হবে। আমি তখন খুব কান্না করি অ্যান্ড আমার মাহি কিন্তু তখনও ব্যাপারটা বুঝতে পারে নাই। মাহি যখন সুস্থ হয় তখন মাহি ব্যাপারটা দেখার পরে মাহিও খুব কান্না করে, মানে মাহিও খুব কান্না করে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। অ্যান্ড আমার মেয়েটার চেহারাটা একটু অদ্ভুত টাইপের ছিল। অদ্ভুত বলতে ওর চোখগুলো একটু বড় বড় ছিল, মানে চোখগুলো একটু বড় বড় ছিল, আর পিঠের দাগটা এত ভয়ঙ্কর ছিল, এটা একদম মানে ঘাড় থেকে মানে কোমর পর্যন্ত একদম স্ট্রেক র্যাক হয়ে আসছে দাগটা এরকম, মানে নর্মালি কোনো মানুষ দেখলে ভয় পাবে, যার জন্য ওকে আমরা সবসময় পোশাক
পোশাক পরাই রাখি, কোনো সময় পোশাক মানে পোশাক খুলি না, সারাক্ষণ পোশাক গায়ে দিয়ে রাখি। অ্যান্ড যেতে যেতে মাহি তখন প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। আগেও যতটা কান্নাকাটি করতো এখন তার চেয়েও আরও বেশি কান্নাকাটি করে। ও সারাক্ষণ চিন্তা মানে সারাক্ষণ খালি তার মেয়েটাকে নিয়ে চিন্তা করতে থাকে। মানে ওর মেয়েটাকে ছাড়া তার আর কোনো চিন্তা নাই। ওর খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। আর ভাবি বাবা আমাদেরকে টাকা দিতেছে। আমি তখন আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই, বা ডাক্তার যখন ওর খুলে, ডাক্তার বলে যে এটা খুব ভয়ঙ্কর, এখন এটা কী করা যায়। ডাক্তারও বোর্ড বসায়, মানে বোর্ড বসে ডাক্তার একটা সিদ্ধান্ত করে। বলতে ডাক্তার বলতেছে যে মেয়েটাকে অপারেশন করাবে। ডাক্তার বলে অপারেশন করালে হয়তো আমরা এটা পুরোটা শেড কেটে ওখানে অন্য মাংস ফিক্সড করে দিব, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এটা করার জন্য সময় লাগবে। ডাক্তার বলতেছে যে যখন 6 বছর বয়স হবে তখন এটা করতে পারবো, এর আগে পারবো না। এর আগে অপারেশন করলে মেয়েটা হয়তো মারাও যেতে পারে, 6 বছর ওয়েট করতে হবে। তো এখন 6 বছর বলতে এখন ওর অবস্থাটা এমন হয়ে গেছে যে আমি কোনোভাবে আমার মেয়েটাকে কোলেও রাখতে পারি না, ওকে কেউ কোলে নেয় না। আমি আর আমার বউ ছাড়া আশেপাশে হয় না যে আমার ভাবি, সত্যিকার কথা আমার ভাবিও পর্যন্ত ওকে কোলে নিতে ভয় পায়, ভাবিও কোলে নেয় না। আর যার দিকে তাকে ওর চোখগুলো একদম লাল বর্ণ হয়ে থাকে, খুবই ভয়ঙ্কর চেহারা ও থাকে। কিন্তু আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি, মাহি কিন্তু তার বাচ্চাটাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। ওর বাচ্চাটাকেও কোল থেকে কখনো আলাদা করে না, সারাক্ষণ বাচ্চাটাকে কোলের ভিতর ঝরায় ধরে রাখে। অ্যান্ড আমি দেখি যে মাহি ওই পিঠের ভিতরে যে কালো দাগটা আছে, কালো দাগের ভিতরে মাহি সবসময় আদর করে। তখন মাহি আমাকে বলেছে কি করতে পারি। আর তখন কিন্তু মাহির ওই সাপের প্রবলেমটা থেকেই যাচ্ছে, সাপের প্রবলেমটা ওর তখনও কন্টিনিউ সাপের প্রবলেমটা আসেই আছে। তো এরকম করতে করতে আমি তখন তারে বলেছি কী করা যায়, আমাকে একটু তুমি আমাকে একটু বুঝিয়ে বলো কী করলে আমি মেয়েটাকে আমি ভালো করতে পারবো। তো আমাকে বলে যে তখন আমরা কী করি, হঠাৎ করে একটা কবিরাজের সন্ধান পাই। কবিরাজটা হচ্ছে উনি হচ্ছে ইয়েতে থাকে, উনি একটা হিন্দু কবিরাজ, উনি থাকে হচ্ছে ইন্ডিয়াতে থাকে। ইন্ডিয়ার একটা আমাকে প্রদেশের নাম বলো, ওই প্রদেশে উনি থাকে। তো এখন ওই কবিরাজের কাছে নিতে হবে। তো আমাদের কাছে আসলে ওরকম টাকা পয়সা নাই। তো ভাবি আমাকে কিছু টাকা দেয়, 50,000 টাকা দেয়। বাবির কাছ থেকে 50,000 টাকা নিয়ে আমি আমার মেয়েটাকে আর আমার বউকে নিয়ে তখন আমি ওইখানে যাওয়ার জন্য রওনা দিই। কিন্তু 50,000 টাকাও সম্ভব না, ওইখানে যাই কোনোভাবে যাই। বাট যাওয়ার পরে যে কবিরাজের কাছে আমরা নিয়ে যাই, কবিরাজ আমার মেয়েটাকে দেখে কবিরাজ বলতেছে ওনাকে আমাদের ইন্ডিয়ান রুপিতে 5 লাখ রুপি দিতে হবে। 5 লাখ রুপি দিলে উনি আমার বাচ্চার এটা এই পিঠের দাগটা চলে যাবে, উনি এক ধরনের একটা মালিশ করে দিবে। আর আমার বউয়ের যে প্রবলেমটা আছে, আমার বউ যে রাতের বেলায় সাপ স্বপ্নে দেখে বা সাপের প্রবলেমটা, ওই প্রবলেমটাকে ভালো হয়ে যাবে। এটা ওই কবিরাজটা বলে, ওই হিন্দু কবিরাজটা বলে। তো এখন আমি চিন্তা করতেছি 5 লাখ টাকা কোথায় পাবো। আমি তখন আমার ভাবিকে ইন্ডিয়া থেকে ফোন করে বলি যে ভাবি এই ঘটনা, এখন কিভাবে কি করা যায় বলো তো। ভাবি আমাকে বলতেছে যে ঠিক আছে, টাকার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, এখন তুমি আসলে কাজ হবে কিনা। আমি বলি ওরা তো বলে কাজ হবে। আমি কবিরাজের সাথে কথা বললাম এবং আশেপাশের কিছু মানুষের সাথে কথা বললাম, সবাই বলে যে কাজ হবে, সবাই আমাকে বলে যে কাজ হবে। আমার ভাবি বলতেছে যে কাজ হলে আমরা টাকা দিব, বাট টাকা দিতে কোনো আপত্তি নেই, তখন তুমি দেখো কাজ হয় কিনা। তো এইভাবে আমরা ওইখানে প্রায় আনুমানিক প্রায় 2-2.5 মাসের মতো থাকি। আর 2-2.5 মাসে ভাবি তখন ওনার গয়না বিক্রি করে ফেলে। ওনার গয়না বিক্রি করে আমার ভাইয়া যে গয়না দিয়েছিল বিয়ের সময়, ওই গয়না বিক্রি করে আমাদের জন্য টাকা পাঠায়, 6 লাখ টাকা পাঠায়। অ্যান্ড 6 লাখ টাকা ভাবি তার বাপের বাড়ি থেকেও কিছু টাকা আনে, টাকাই না আমাদের জন্য পাঠায়। অ্যান্ড 6 লাখ টাকা ওই কবিরাজের সাথে কন্ট্রাক্ট আমার 5 লাখ 5 লাখ রুপি কন্ট্রাক্ট হয়। ওই 5 লাখ রুপি দেওয়ার পরে সে কী করে, আমার মেয়েটাকে ওভাবে হচ্ছে চিকিৎসা করতে থাকে। পিঠের উপরে বিভিন্ন রকমের অয়েল টাইপের, তারপরে মেসেজ করতে থাকে এবং বিভিন্নভাবে আমার মেয়েটাকে পরীক্ষা করে। আমাকে বলে যে 6 মাসের মতো লাগবে, ওখানে আমাদের 6 মাস থাকতে হবে। তো 6 মাস থাকতে হবে। এর মাঝে আমি কিন্তু মাহিকে ওইখানে একটা ঘর ভাড়া করি, ইন্ডিয়াতে ওইখানে একটা ঘর ভাড়া করি। ঘর ভাড়া করার পর মাহিকে ওইখানে আমি রাখার পর আমি এবার বাংলাদেশে আসি। 6 মাস আমরা তো আসলে ভিজিট বিষয়ে গিয়েছিলাম, পরে আবার ইন্ডিয়ান এম্বাসিতে আসি। আসার পর আমি তো ভিজিট হচ্ছে 3 মাস। তো আমি ইন্ডিয়ান এম্বাসিতে এসে আবার ইন্ডিয়ান এম্বাসি থেকে আমি আবার নতুন করে ভিজিটটা ভাড়াই। এর মাঝে আমি প্রায় 5-6 বার মতো যাতায়াত করি, ইন্ডিয়া টু বাংলাদেশ যাতায়াত করি। অ্যান্ড প্রতিদিন সকালবেলা আমার বউ কবিরাজের কাছে মেয়েটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ ওকে সেবা যত্ন করে বা সব কিছু করে। ওইটা আসলে ওভাবে ভালো হয় না, বাট একটু আগের যে দাগটা যে কালো পশমগুলো ছিল, ওই কালো পশমগুলো উঠে গেছে, বাট দাগটা কিন্তু মোটামুটি থেকে গেছে। আর মেয়েটা প্রচুর পরিমাণ কান্না করে, এত পরিমাণ কান্না করে আমি ভুলে যেতে পারবো না। এত কান্না করে ওই সারাটা ক্ষণই খালি কান্না করতে থাকে। অ্যান্ড আমার বউ, আমার মাহিরও কিন্তু তখন এই শারীরিক সমস্যাগুলো ওরও কিন্তু বাড়তেছে। ও কিন্তু রাতের বেলায় আগে যেরকমভাবে ওর প্রবলেমটা হতো, এখন ওর প্রবলেমটা আরও বেশি হয়ে গেছে। ও রাতের বেলায় ঘুমাইলেই খালি চিল্লাচিল্লি করে। আমি তখন এতটা বিপদে পড়ে যাই, আমার চারদিক থেকে আমাকে বিপদ ঘিরে ধরে। আমি না পারতেছি এটা ধরে রাখতে, না পারতেছি ছাড়তে, আমি এমন একটা বিপদে পড়ে যাই। তো এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার মনে আছে 1লা বৈশাখ ছিল
তিনটা ছিল তো আপনার ইয়েতে ওই যে রাতে যে রাতগুলো হয় অমাবস্যা রাতের বেলায় ওই কবিরাজ বলতেছিল যে অমাবস্যা রাতের বেলায় নাকি আমার এই মেয়ের এইটার উপরে সে হচ্ছে মানে ইয়ে করবে মানে চালান চালাইয়া সেটার উপরে একটা দাগ দিবে, একটা দাগ দিয়ে দিলে ওই দাগটার মানে সম্পূর্ণ হওয়ার পর আমার মেয়েটা ভালো হয়ে যাবে, ওরকম একটা দাগ দিয়ে দেয়। তো দাগ দিয়ে দেয় বলতে কি আমি একটু মানে অন্যভাবে বলি, উনি কী করে একটা স্টিলের পাতের মতো আমার মেয়েটার মানে কালো দাগের চারপাশে স্টিলের পাটটা বসায় দেয়, আর এমনভাবে বসায় দেয় একদম মাংসের ভিতরে বসায়। আমার তখন এত খারাপ লাগে, এত কষ্ট লাগে যে আমি বলে বুঝাইতে পারবো না, মানে রক্ত বের আমার মেয়েটা। তারপরও ওইখানে ওরা আরও কয়েকজন থাকে এই কাজটা করে অমাবস্যা রাতের বেলায়, করার পর আমাকে বলে যে এটা আস্তে আস্তে মানে দাগটা ওই আর বাইরে যাবে না, ওইখান থেকে দাগটা আস্তে আস্তে চিমে ভালো হয়ে যাবে। আমার বউ বলতেছিল যে তার নাকি মানে সাপের প্রবলেমটা একটু তার কমে গেছে, সে আগের মতো সাপ স্বপ্নে দেখে না, এখন মোটামুটি একটু ভালো আছে। আমাকে বলেছে এখন একটু মোটামুটি ভালো আছে। তখন আমরা কী করি, ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে পার্মানেন্টলি চলে আসেন। কবিরাজের সাথে ফোনে কথাবার্তা বলা হয়, কবিরাজ আমাদেরকে ওষুধ দিয়ে দেয়, তাবিজ দিয়ে দেয়, ওষুধ তাবিজ তোমার সব কিছুই ঠিক আছে, সব কিছু মোটামুটি চলতেছে। এরকম করে যেতে যেতে প্রায় আরও 6-7 মাসের মতো কাটে। তখন আমার মেয়েটা মোটামুটি একটু বড় হয়, বাট আমার মেয়ের সাথে কেউ কথা বলে না। ও কিন্তু খুব সুন্দর করে কথা বলে, ওর সবই ঠিক আছে, খালি ওর ওই পিঠের দাগটাই প্রবলেম, মানে কেউ ওর সাথে কথা বলে না, ওই এলাকার কেউ কথা বলে না। আমার শাশুড়ি হচ্ছে মাঝে মাঝে আসে, আর আমার আব্বা মা তো আমার সাথে সম্পর্ক চিহ্নই করে দিয়েছে, আমার আব্বা মা আমার সাথে কোনো কথাই বলে না। অ্যান্ড আমার শাশুড়ি মাঝে মাঝে আসে, এসে কিছু টাকা পয়সা দিয়েছে আর মানে দেখাশোনা করেছে, এরকম করে যেতে যেতে একটা পর্যায়ে আমার তখন আমার সন্ধ্যার সময় ছিল, আমার মনে আছে সন্ধ্যার সময় সেদিন অনেক বেশি কুকুর ডাকাডাকি করতেছিল আমাদের মানে বাসার সামনে, মানে প্রায় 8-10টার মতো কুকুর। এই কুকুরগুলো কোথেকে আসে আমি জানি না, এত ডাকাডাকি করতেছে। আমি তখন বাড়িওয়ালাকে ডাকি, অ্যান্ড বাড়িওয়ালা তখন বিভিন্ন রকমের মানুষ নিয়ে আসে কুকুরকে মারার জন্য। কুকুরকে যত মারে কুকুরটা দৌড়ে করে এসে আবারও সেম জায়গায় এসে কানাকাটি মানে করতে থাকে, মানে ডাকাডাকি করতে। সেদিন আমার মেয়েটি একটু ভালো ছিল, ও কিন্তু কুকুরের ডাক শুনে ও কিন্তু আর মানে কান্নাকাটি করে না, অন্যদিন কিন্তু প্রচুর কান্না করতো, সেদিন আর কান্না করে না, কুকুর ডাকতেছে কান্না করে না। এভাবে করতে করতে রাত আনুমানিক প্রায় 2টার মতো বাজে, তখন আমি দেখি আর কুকুর আর ডাকতেছে না, কুকুরগুলো না। আমি তখন প্রস্রাব করার জন্য যাই, আমার মেয়েটাকে আমরা কিন্তু মানে একটা খাট বানাই ওর জন্য, মানে ওকে কিন্তু উদ করে শোয়াই, তারপর আবার সাইডে শোয়াই, বাট একদম পিঠে মানে পিছনের দিকে শোয়াই না, কারণ পিছনের দিকে শোয়াইলে কিন্তু ওর ওই মানে পিঠের ডাক্তার উপরে চাপ পড়ে, ও কান্নাকাটি করে। এই জন্য বেশিরভাগ সময় ওকে উদ করে রাখি বা কাত করে ওকে ঘুমাই। তো এরকম করার পরে আমি যখন রাত 2টা বাজে আমি প্রস্রাব করে যখন আমি আসলাম, এসে আমি মাহিকে ডাকলাম যে মাহিকে 2-3বার ডাকতেছে, মাহি কোনো কথা বলতেছে না। যখন কথা বলতেছে না, আমি আমার মেয়েটাকে ডাকতেছি, বাট আমার মেয়েটাও কোনো কথা বলতেছে না। তখন আমি মাহিকে যখন জোরে ডাক দিই, তখন মাহি হঠাৎ করে উঠে বলতেছে কী হয়েছে। আমি বলি কী ব্যাপার, দেখো তো বাবুটা কথা বলতেছে না কেন। তখন ও বারবার বাবুটাকে যখন ধরে 2-3বার ডাক দেয়, তখন আর বাবু কোনো কথা বলে না। আমরা তখন বুঝতে পারছি আমাদের বাবুটা আর দুনিয়াতে বেঁচে নেই। মাহি তখন চিৎকার দিয়ে কেটে ওঠেন। আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষজন আসার পরে আমার মেয়েটাকে দেখার পর আমাকে সবাই বলতেছে, ওটা কিন্তু কেউ জানতো না যে আমরা ইন্ডিয়াতে গিয়ে এরকম ওর পিছনে এই কাজটা করছিলাম। তখন এই এলাকার সব মানুষগুলো আমাদেরকে প্রচুর পরিমাণ বকা দিতে থাকে যে এটা কী করলেন, যে একটা দুধের মেয়ে এই মেয়েটার পিঠের ভিতরে এইভাবে এই কাজগুলো আপনারা ঠিক করেন নাই। তখন আমি আমার মেয়েকে মাটি দিয়ে দিই বা আমার বাড়িতেই নিয়ে যাই। তখন কিন্তু মানে আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমার আব্বা মা আসে, আসার পর আমার আব্বা মা এতদিন আসলো না। আমার দুঃখ হচ্ছে আজকে এতটা বছর হয়ে গেল আমার আব্বা মা আসলো না। আমার মেয়েটা যেদিন মারা গেলো সেদিন আমার আব্বা মা আসা মেয়েটার লাশটাকে নিয়ে তারা হচ্ছে ইয়েতে যায়, ওইখানে আমার বাড়িতে যাওয়ার পর আমার তখন শ্বশুর শাশুড়ি সবাই আসে, আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা মা সবাই আসে। আসার পর তখন আমি লাশ নিয়ে বাড়িতে যাওয়ার পর বাবুটাকে ওখানে মাটি দেওয়ার পর তখন আমার আব্বা মা তখন বলতেছে যাওয়ার তা তো হয়েছে। তখন তারা বুঝতে পারে, আমার ইমোশনটা বুঝতে পারে, অ্যান্ড তখন তারা আর কোনো ঝামেলা করে না। তারা বলে যে আচ্ছা ঠিক আছে। এরই মাঝে কিন্তু আমার মেজু ভাইটা বিয়ে করতেছে না, মানে মেজু ভাইকে যতই জায়গায় মেয়ে দেখে আমার মেজু ভাই বিয়ে করে না, মানে কোনোভাবে উনি বিয়ে সাথে করবে না। জানি না ওনার প্রবলেম কি উনি বিয়ে কেন করে না। বাট বাড়িতে আসার পরে এভাবে প্রায় আরও 6 মাসের মতো কাটে। অ্যান্ড 6 মাস পরে আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি, মানে আমার বাবুটা যখন মারা যায় তখন মাহি একটু অ্যাবনর্মাল হয়ে যায়। মানে খুব কথা বলে না, কারোর সাথে কথা বলে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, এরকম গম্ভীর হয়ে থাকে। 6 মাস কাটার পরে আমার বাবা মারা যাওয়ার 6 মাস কাটার পরে যেটা হয় সেটা হচ্ছে মাহি কমপ্লিটলি কথা বলা বন্ধ করে দেয়।
আর কারোর সাথে কথা বলে না, ও শুধুমাত্র ইশারা ইঙ্গিতে দুই একটা কথা বলে, আর কোনো কথা বলে না। এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে মাহি খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায়, অ্যান্ড ও খালি জিগির করতে থাকে, মানে বসে বসে খালি জিগির করে, এরকম করে জিগির করে, রাতের বেলায় জিগির করে, মানে অট্ট শব্দ করে জিগির করে। আশেপাশের সব মানুষ তখন চলে আসে ওর জিগিরের শব্দ শুনে, মানে এত জোরে লাউডলি আল্লাহ আল্লাহ বলে ডাকে যে আশেপাশে সব মানুষ চলে আসে। রাতের বেলায় আর ও ঘুমাইতে পারে না, ও আর ঘুমায় না। তখন এমন একটা সমস্যা হয়ে যায়, ওরে আমি আর ধরে রাখতে পারি না, ও তখন সম্পূর্ণ পাগল হয়ে যায়। অ্যান্ড পাগল হয়ে যাওয়ার পরে আমি তখন আর ওকে আমি বাড়িতে রাখি, চিকিৎসা করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার আব্বা মা বলতেছে যে যে ধরনের পাগলামি করে ওভাবে বাড়িতে রাখা সম্ভব না, যাকে তাকে গালাগালি করে আর মানে জিগির করে, যে গালাগালি করে জিগির করে। একটা পর্যায়ে তার মা তাকে চিটং থেকে কক্সবাজার নিয়ে যায়। কক্সবাজার একটা পাগলা গারদে তাকে ভর্তি করানো হয়, ওইখানে সে রাখে। অ্যান্ড আমিও ওইখানে যাই, বেশ কয়েকবার যাই, বাট যাওয়ার পরে ওর কোনো পরিবর্তন নাই। আজকে সে প্রায় ওই পাগলা গারদে 1.5 বছরের মতো আছে।